আপু, আপু, খবর শুনেছ? তুই অনেকক্ষণ বাসায় ছিলি না, তাই অনেকগুলো খবর অলরেডি মিস করে গেছি। এবার তুই এসেছিস। একটা একটা করে বল, আমি একটা একটা করে শুনি। বোনের করা অপমানটা গায়ে মাখল না আশা। পূর্ণ উদ্যমে বলল, আমাদের গ্রামে অনেকগুলো আর্মি এসেছে। কাকে ধরতে? আরে ধরতে না, ট্রেনিং করতে। সেই খবর তোকে দিল কে? আমি নিজের চোখে দেখে এসেছি। প্রাইভেট থেকে ফেরার সময় দেখলাম তালপুকুরের বড় মাঠটায় অনেকগুলো আর্মি। একটা টেবিলে বড় একটা কাগজ নিয়ে কি যেন করছে। আফজাল চাচা বলল ওটা নাকি আমাদের গ্রামের ম্যাপ। ওদের ট্রেনিংয়ের জায়গাটা নির্দিষ্ট কোথায় পড়েছে? ওই ম্যাপে সেটা উল্লেখ আছে। আচ্ছা, তো এই ইনভেস্টিগেশন করতে গিয়ে তোর ফিরতে এত দেরি হলো? হ্যাঁ। এখন তাড়াতাড়ি যা, গোসল করে খেয়ে রেডি হ। স্কুলের সময় হয়ে যাচ্ছে। আমি দৌড়ে ডুব দিয়ে আসছি। তুমি একটু ভাতটা বেড়ে দাও। এই পুকুরে যাস না, আম্মু আসলে কিন্তু বকবে। আরে এখন কল চাপার সময় নাই। তুমি ভাতটা বাড়ো, আমি গেলাম। বলেই গামছা নিয়ে দৌড় দিল আশা। আফি বোনের ইউনিফর্মটা ঠিক করে চলে গেল ভাত বাড়তে। 10 মিনিটের ব্যবধানে আশা ফিরে এলো ভেজা শরীরে। ও জানে আপু ওর স্কুল ড্রেস কলপারে রেখে দিয়েছে। তড়িঘড়ি করে খেয়ে বেরিয়ে পড়ল আশা। কিছুক্ষণ পরে বকবক করতে করতে বাসায় ঢুকল লতা। মায়ের মেজাজ ভালো না সেটা আফি আন্দাজ করতে পারল। নরম স্বরে জানতে চাইল, কি হয়েছে আম্মু? আর কি হবে? 1 সপ্তাহ আগে শিমুলের মা পেয়ারা নিয়ে গেছে 5 কেজি। আজকে টাকা চাইতে গেলাম, কত ধানায় পানায় করে 150 টাকা হাতে ধরিয়ে দিল। অথচ বাজার থেকে কিনলে ঠিকই 50 টাকা কেজি আনত। মানুষের আকল না থাকলে যা হয় আর কি। এটা নতুন কিছু নয়, রোজই এমন কিছু না কিছু হয়। পাড়ার মানুষের ডিম লাগুক বা মুরগি কিংবা পেয়ারা, তারা ঠিক বাড়ি বয়ে এসে আশাদের বাড়ি থেকে নিয়ে যায়। কিন্তু টাকা দেওয়ার সময় কেউ আর বাড়ি বয়ে দিয়ে যায় না। তখন সে কটা টাকার জন্য লতাকেই ছুটতে হয়। আশাদের গাছের পেয়ারা ভীষণ সুস্বাদু। অনেকগুলো মুরগি পালার সুবাদে ঘরে সবসময় ডিমও থাকে। এছাড়াও ধুন্দল, মিষ্টি লাউ, চাল কুমড়া, লাউ একটার পর একটা সবজি লতার মাচাতে থাকেই। পাড়ার লোকেরা জানে কোথাও না পেলে লতার এখানে এসে ঠিকই বিপদের সময় কিছু না কিছু পাওয়া যাবে। কিন্তু ওই যে টাকাটা এখন না পড়ে দেব, লতাও কিছু বলে উঠতে পারে না। আফির বাবা শহরে একটা কোম্পানিতে নাইট গার্ডের চাকরি করে। যেটুকু বেতন পায় নিজের খরচ রেখে বাড়িতে পাঠায়। সেই খরচে 3 মা মেয়ের খেতে পড়তে লেগে যায়। ডানে বামে আর কিছু থাকে না। আফি এবার এসএসসি পাস করেছে। ওকে 1 মাস আগে কলেজে ভর্তি করানো হয়েছে। কিন্তু মেয়েটার একটা ভালো বোরখা নেই, একজোড়া চামড়ার জুতা। সেগুলো যদি রোজ কলেজে পড়ে যায় তাহলে কদিনেই ছিঁড়ে যাবে। স্যান্ডেল পরে মেয়েকে কলেজে পাঠাতে মন টানে না লতার। দর্জির ঘরে একটা বোরখা বানাতে দিয়েছে, টাকার জন্য সেটাও আনতে পারছে না। একজোড়া বার্মিজ জুতা কিনা দরকার। বইপত্র কিছুই কেনা হয়নি এখনো। গত মাসের টাকা থেকে কয়টা টাকা বাঁচিয়ে রেখেছে লতা। এ মাসের টাকা থেকে আর কিছু যোগ করতে পারলেই মেয়ের বইপত্র কিনবে। আর পেয়ারা,
ডিম এসব বিক্রি করে দর্জির ঘর থেকে বোরখাটা আনতে হবে। দুপুর বেলা টিফিন করতে আসে আশা। লতা তখন বাইরে মাচাটা শক্ত করে বাঁধছিল। আর কদিন পরে লাউ গাছ উঠে পড়বে মাচাতে। তার আগে শক্ত করে না বাঁধলে ভেঙে পড়বে। আশাকে দেখে আফি বলল, কিরে এত দেরি কেন আজকে? একটা মজার ঘটনা ঘটেছে আপু। কি ঘটেছে? টিফিন করতে আসতেছি, হঠাৎ করে রাস্তায় শুনি কে যেন বলছে ও ছোট আপু, ও ছোট আপু। রাস্তায় তখন আমি ছাড়া আর কেউ নেই। এদিক ওদিক তাকাই, কাউকে দেখতে পাই না। তারপর শুনলাম, এই যে গাছের দিকে তাকাও, উপরে তাকাও। উপরে তাকিয়ে দেখি রাস্তার পাশে গোরস্থানের সাথে যে জঙ্গলটা আছে না, সেখানে রেন্ট্রি গাছের উপরে দুটো আর্মি লোক বসে আছে। আমি তাকাতেই আমাকে হাতের ইশারের কাছে ডাকল। গাছের নিচে গেলাম। আমাকে বলে, ছোট আপু একটা কাজ করে দিবা? আমি বললাম, কি কাজ? ওদের একজন পকেট থেকে 100 টাকা বের করে গাছের নিচে ফেলে দিল। আমাকে বলল, একটা ঠান্ডা পানির বোতল আর এক প্যাকেট বিস্কিট কিনে দাও না আপু। আর কথাটা কিন্তু কাউকে বলবা না। আমি আর কি করি? টাকাটা নিয়ে ওদের জন্য বিস্কিট আর পানি কিনে ওই গাছের উপরেই দিয়ে আসলাম। তুই গাছে উঠেছিলি? না, আমি উঁচু করে ধরছি, একজন নেমে এসে নিয়ে গেছে। নিচে নামেনি। ওদের নাকি নিচে নামা নিষেধ। তাহলে চাকরি থাকবে না। ধুর, মজা করছে তোর সাথে। না না আপু, সত্যি। আমাকে বলছে আমি যে বিস্কিট আর পানি কিনে দিয়েছি এটা যেন কাউকে না বলি। ওদের কমান্ডার জানতে পারলে চাকরি নট করে দেবে। আচ্ছা, খেতে বসো। আশা তাড়াতাড়ি খেতে বসে সৈনিকদের জন্য বিস্কিট, পানি কিনতে গিয়ে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। এখন খেয়ে আবার দৌড় লাগাতে হবে। সন্ধ্যার পর আশা পড়তে বসেছে। আফিয়াও হাতে লেখা নোটগুলো উল্টে পাল্টে দেখছে। ওদের গ্রামেই অন্য পাড়ায় মোনাক্কা নামে ওর এক বান্ধবী আছে। কলেজে ভর্তি হওয়ার আগেই মোনাক্কার বইপত্র কিনা শেষ। ও নিয়মিত কলেজে যায়। আফি 2-1 দিন পর পর মোনাক্কার কাছে গিয়ে কলেজে কি ক্লাস হলো, কি পড়া হলো, এসব দেখে আসে। কিছু কিছু লিখেও নিয়ে আসে। কলেজে যাওয়া হচ্ছে না তাই বলে পড়াশোনা নিয়ে বসে থাকলে চলবে না। রাত 9টার দিকে কারেন্ট চলে যায়। তারপর মুহূর্তে ওদের দরজায় ঠকঠক আওয়াজ হয়। লতা দরজার এপাশ থেকে জানতে চায় কে এসেছে। ওপাশ থেকে আস্তে করে পুরুষ কণ্ঠের আওয়াজ আসে। দরজাটা একটু খোলেন। লতা বুঝতে পারে দরজার ওপাশে একজন নয় বরং দুজন লোক আছে। আপনারা কে? আমরা আর্মির লোক। আপনাদের এখানে ট্রেনিং করতে এসেছি। দয়া করে একটু দরজাটা খোলেন। লতা জানে আজ সকালেই ওদের পাড়ার শেষ মাথায় শ্যাকরা বাড়ির পুকুর পাড়ে একদল আর্মি এসে তাঁবু গেড়েছে। গ্রামে 3 দিন থাকবে এরা। লতা মাথার ঘোমটাটা আরেকটু টেনে নিয়ে আস্তে করে দরজাটা খুলল। সাথে সাথে দুটো কমবয়সী ছেলে আর্মির পোশাক সমেত বাড়ির ভেতরে ঢুকল। লতাকে সালাম দিল। লতা বলল, আপনারা কাকে চান? আন্টি, আপনার কি একটা ছোট মেয়ে আছে? ততক্ষণে আশা বাইরে বেরিয়ে এসেছে। লতা কিছু বলার আগেই আশা বলে উঠল, আরে আপনারা তখনকার সেই ভাইয়াগুলা না? গাছে উঠে বসেছিলেন। ছেলে দুটোর হাতে থাকা মোবাইলের ফ্ল্যাশ জ্বলছিল। সে আলোতে ওরা আশাকে দেখতে পায়। ওদের চেহারায় হাসি ফুটে ওঠে। হ্যাঁ আপু, আমরাই তোমাকে খুঁজতে এখানে এসেছি। বাড়ি চিনলেন কিভাবে?
আমরা সন্ধ্যাবেলা গাছ থেকে নেমে তাঁবুতে ফেরার সময় দেখেছিলাম তুমি এই বাড়িতে ঢুকছ। আশা চিৎকার করে ওঠে, আপু আপু দেখে যাও তাড়াতাড়ি। বাইরে হওয়া কথোপকথন ঘরের ভেতর থেকে একটু শুনতে পেলেও আফি বুঝতে পারেনি কে এসেছে। হারিকেনটা হাতে নিয়ে বেরিয়ে যায় ও। উঠানে গিয়ে হারিকেনটা উঁচু করে ধরে। লতা আশাকে নিষেধ করারও সুযোগ পায়নি। আফিকে দেখে আশা তাড়াতাড়ি এসে ওর হাত ধরে টানতে টানতে দরজার দিকে নিয়ে যায়। তোমাকে বলেছিলাম না দুপুরে দুইজনকে বিস্কিট আর পানি কিনে দিয়েছি? এনারাই তারা। আফি কি বলবে বুঝে উঠতে পারে না। আগে পিছে না ভেবে সালাম দেয়। ছেলে দুটোর একজন আশার দিকে একটা বড় প্যাকেট বাড়িয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য নিয়ে এসেছি। এরপর লতার দিকে তাকিয়ে বলে, তোমার মা? হ্যাঁ, আমার আম্মু আর আমার বড় আপু। আফিকে দেখিয়ে বলে। অন্য সময় হলে খপ করে ছেলেটার হাতে ধরে রাখা প্যাকেটটা নিয়ে নিত আশা, কিন্তু মায়ের সামনে এমনটা করতে পারছে না। ছেলেটা হয়তো বুঝল। লতার দিকে তাকিয়ে বলল, আন্টি আপনি না বললে ও নেবে না মনে হয়। আমাদের খুব তাড়া আছে। বসের কাছে 10 মিনিটের কথা বলে বাইরে এসেছি। লতা এতক্ষণ নীরব দর্শকের ভূমিকায় ছিল। কি হচ্ছে কিছুই ওর বোধগম্য হয়নি এখনো। তবে এটুকু বুঝতে পারল আশার সাথে এই দুটো ছেলের আগেই কোনোভাবে পরিচয় হয়েছে। সেই সূত্র ধরে ছেলেগুলো আশার জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছে। লতা আশার দিকে তাকিয়ে ইশারায় সম্মতি দিল। আশা প্যাকেটটা নিল। এই মুহূর্তে কারেন্ট চলে আসে। আফি যেখানে দাঁড়িয়ে ছিল ওর সামনেই উঠানে লাগানো বালোটা ছিল। কারেন্ট আসাতে চোখ খিচে বন্ধ করে নেই আফি। এরপর আস্তে আস্তে চোখ খুলে হারিকেনটা নিভিয়ে দেয়। লক্ষ্য করে সামনে দাঁড়িয়ে থাকা দুজন মানুষের একজনের নেমপ্লেটে লেখা শাকিল, অন্যজনেরটাতে জিহাদ। শাকিল নামের ছেলেটা লতাকে বলে, আন্টি আজকে আপনার মেয়ে আমাদের অনেক উপকার করেছে। গাছের উপর বসে থাকতে গিয়ে পিপাসায় গলা শুকিয়ে গেছিল। সাথে থাকা ওয়াটার বল পটের পানিও গরম হয়ে গেছিল। ও আমাদের জন্য পানি আর বিস্কিট কিনে এনেছিল, যদিও এটা রীতিবিরুদ্ধ। বসো, জানতে পারলে খুব খারাপ হয়ে যাবে। জিহাদ নামের ছেলেটা বলল। শাকিল, দেরি হয়ে যাচ্ছে। ওরা যাওয়ার আগে আশাকে বলে, তোমার নামটাই তো জানা হলো না আপু। আমার নাম আয়েশা সিদ্দিকা, ডাকনাম আশা। আর ও আমার আপু আফিয়া সিদ্দিকা। আফি চোখমুখ কুঁচকে বোনের দিকে তাকায়। ওরা কি তোর কাছে আমার নাম জানতে চেয়েছে? চেহারার ভাষাটা এমনই ছিল। যাই আন্টি, বলে ছেলেগুলো দ্রুত বেরিয়ে পড়ে। লতা দুই মেয়ের কাছে বিস্তারিত ঘটনা জানতে চায়। আশা খুঁটিয়ে খুঁটিয়ে মায়ের কাছে সবটা বলে। পরের দিন বিকেলবেলা মোনাক্কাদের বাড়ি থেকে ফেরার সময় ইমরান দাদুর দোকানের সামনে একটুখানি দাঁড়ায় আফি। আসার আগে লতা 50 টাকা দিয়ে বলেছিল মসুর ডাল কিনে নিয়ে যেতে। ইমরান দাদুর খুপড়ি দোকানটার ভিতরে ঢুকতে গিয়েও ঢোকে না আফি। বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে একজন আর্মি পোশাক পরা লোক উল্টো দিকে ফিরে সিগারেট খাচ্ছেন। খুব সম্ভবত নিজেকে আড়ালের চেষ্টা। এরকম অবস্থায় ওখানে যেতে ইচ্ছা করে না আফির। তাছাড়াও দাদুর দোকানের ভেতরে জায়গা খুব কম। দুজন মানুষ একসাথে দাঁড়ালে খুব কাছাকাছি দাঁড়াতে হয়। আফি বাইরে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে কেউ একজন গলা বাড়িয়ে বলে, রবিউল ভাই আপনার হলো? ভেতর থেকে লোকটা আওয়াজ দিল, এই তো। তারপর খুব দ্রুত সিগারেটে আর কয়েকটা টান দিয়ে সেটা জুতার নিচে চেপে ধরে একটা কৌটা খুলে কয়েকটা সেন্টার ফ্রেশ নিল।
ততক্ষণে রবিউল ভাই বলে ডাকা লোকটা ইমরান দাদুর বাড়ির অন্য পাশ থেকে দোকানের সামনে চলে আসে। দাদুর দোকানটা তার বাড়িরই একটা ছোট ঘর। বাইরে দিয়ে একটা ছোট করে দরজা কাটা হয়েছে। আরও দুটো ছেলে মানুষের উপস্থিতি টের পেয়ে আফি খানিকটা জোরসর হয়ে দোকান ঘরের দরজার পাশে গিয়ে দাঁড়ায়। রবিউল বাইরে এসে জিহাদ আর শাকিলের হাতে কয়েকটা করে চুইংগাম ধরিয়ে দেয়। আফি একটা পা দোকানের ভিতরে রাখতেই শুনতে পায়, আপনি আশার বোন না? আফি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। প্রশ্ন করা লোকটাকে প্রথমেই চিনতে না পারলেও বুক পকেটে থাকা নামটা চিনতে অসুবিধা হয় না। জিহাদ। আফি মুখে কিছু না বলে মাথা উপর নিচ করে সায় জানায়। তারপরে ভিতরে ঢুকে যায়। রবিউল বলে, কিরে চিনিস নাকি? জবাবে শাকিল বলে, ওনার একটা ছোট বোন আছে, আশা নাম, ভীষণ মিষ্টি। জিহাদ বিড়বিড় করে বলে, শুধু ছোট বোনটাই মিষ্টি? শাকিল কপট রাগ দেখিয়ে বলে, জিহাদ, ভালো হতে পয়সা লাগে না। শিগগিরই চল, রবিউল ভাইয়ের জন্য অলরেডি লেট হয়ে গেছে। রবিউল, জিহাদ ও শাকিল নিজেদের গন্তব্যের দিকে পা বাড়ায়। চলতি পথে হয়তো ওরা আশার সাথে পরিচয়ের ব্যাপারটা নিয়ে কথা বলে, তবে সেটা আর আফির কান পর্যন্ত আসে না। ডাল কিনে আফি আরও 2 মিনিট দোকান ঘরের ভেতরেই অপেক্ষা করে। 2 মিনিটে অন্তত এই লোকগুলো দৃষ্টির আড়াল হয়ে যাবে। বিকেল বেলা স্কুল থেকে ফিরে দুটো ভাত মুখে গুজে খেলতে যাওয়া আসার জন্য অনিবার্য। ও না গেলে খেলাই জমবে না। লতা গেছে টেইলার্সে আফির বোরকাটা নিয়ে আসতে। আফি বাড়িতে একাই ছিল। মা দায়িত্ব দিয়ে গেছে গাছ থেকে দেখে দেখে বড় বড় পেয়ারাগুলো পেরে রাখতে, নয়তো রাতের ব্যবধানে কাঠবিড়ালি সমস্ত পেয়ারা নষ্ট করে ফেলবে। লম্বা বাঁশের মাথায় ছোট্ট জাল বেঁধে কয়েকটা পেয়ারা পেরেছে আফি। এর মধ্যে দরজায় ঠকঠক আওয়াজ হয়, যদিও দরজাটা খোলাই ছিল। আফি গলা বাড়িয়ে বলল, ভেতরে আসেন, দরজা খোলা আছে। ও ধরে নিয়েছিল হয়তো কোনো প্রতিবেশী, কিন্তু দরজা খুলে যে লোকটা আসলো তাকে দেখার জন্য মোটে প্রস্তুত ছিল না আফি। দ্রুত মাথায় ওড়না টেনে নিয়ে সালাম দিল। শাকিল সালামের জবাব নিয়ে আমতা আমতা করে বলল, আশা বাসায় নেই? না, ও খেলতে গেছে। আপনার মা? আম্মু আপাতত বাড়িতে নেই, একটা কাজে গেছে, এখনই চলে আসবে। শাকিল বোধহয় মনে মনে একটু খুশি হল। কি বলবে, সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। অনেক সাহস নিয়ে এসেছিল এখানে, এই মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। থেমে থেমে বলল, আসলে এখানে আমাদের কাজ শেষ। আমরা কাল ভোরবেলা এখান থেকে চলে যাব। পাশের গ্রামে আর 3 দিন থাকলে আমাদের ট্রেনিং শেষ হয়ে যাবে। তারপর ক্যাম্পে ফিরে যাব। ভাবলাম যাওয়ার আগে আশার সাথে একটু দেখা করে যাই। আফি জানতে চাইল, আপনারা কোনো ক্যাম্প থেকে এসেছেন? মাঝিরা ক্যান্টনমেন্ট, বগুড়া। আফি আর বলার মতো কিছু খুঁজে পেল না। শাকিল বলল, আশা কখন আসবে? ও আসতে আসতে মাগরিব। পকেট থেকে দুটো পিনাট বার বের করে আফির দিকে এগিয়ে দিল। এগুলো রাখেন, আশা আসলে দিবেন। বলবেন ওর কথা খুব মনে পড়বে। আফি অনেক সংকোচ নিয়ে হাত বাড়াল। প্যাকেটগুলো নিয়ে বলল, আপনি আমার থেকে যথেষ্ট বড় হবেন। তুমি করে বললেই শুনতে ভালো শোনাবে। কিসে পড়েন আপনি? এবার এসএসসি পাস করেছি, ফার্স্ট ইয়ারে। শাকিল মৃদু হেসে বলল, আবার যদি কোনো দিন দেখা হয় সেদিন না হয় তুমি করে বলবো, এবারের মতো আপনিটাই থাক। শাকিল চলেই যাচ্ছিল, আবারও ফিরে এসে বলল, আপনাদের বাসায় কি ফ্রিজ আছে? এরকম একটা প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না আফি। ও মাথা দুপাশে দুলিয়ে না জানালো।
সরি, বুঝতে পারিনি। এখানে আসার পর থেকে পানি খেয়ে তৃপ্তি মিটছে না। দোকানগুলোতেও ফ্রিজে তেমন একটা পানি রাখে না। আফি কিঞ্চিত ঠোঁট প্রসারিত করে বলল, গ্রামের মানুষ পানি কিনে খায় না। শুধু শুধু দোকানদারেরা পানি রাখতে যাবে কেন? তারপরও রাখে, তবে খুব কম। আপনার কি পানি পিপাসা পেয়েছে? ওই ঠান্ডা পানি হলে খেতাম আর কি। আমাদের কলের পানিও অনেক ঠান্ডা। দেব? শাকিল মাথা নাড়িয়ে সায় জানায়। আফি ঘর থেকে কাচের গ্লাস এনে কলপারে যায়। কিছুক্ষণ পানি চেপে ফেলে দেওয়ার পর এক গ্লাস পানি ভরে নিয়ে আসে। একটা ছোট প্লেটের উপরে গ্লাসটা রেখে শাকিলের দিকে এগিয়ে দেয়। শাকিল গ্লাস নিলে ও বলে, দাঁড়ান, একটা টুল দেই, বসে পানি খান। আফি ভেবেছিল সত্যি হয়তো লোকটা পিপাসার্ত। ওর ভেতরে একটু খারাপ লাগা কাজ করেছিল, কিন্তু ও ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেনি শাকিল কেবলমাত্র খালি বাড়িতে আফির সাথে আরও দুদণ্ড সময় কাটানোর জন্যই পানির পান করার কথাটা বলে। শাকিল পানি খেয়ে গ্লাসটা আফির দিকে এগিয়ে দেয়। টুল থেকে উঠে দাঁড়িয়ে বলে, মনটা একদম শীতল হয়ে গেছে। সত্যিই পানি অনেক ঠান্ডা ছিল। আফি মনে মনে খুশি হয়। ও লক্ষ্য করে লোকটা ঝুড়িতে রাখা পেয়ারার দিকে তাকিয়ে আছে। শাকিল পেয়ারগুলোর দিকে তাকিয়ে আরও দুই একটা কথা বাড়ানোর পায়তারা করছিল, কিন্তু পরমুহূর্তে মনে হল এ ব্যাপারটা ভীষণ হ্যাংলামো হয়ে যাবে। ও বলে, আর হয়তো কখনো দেখা হবে না। আপনারা দুই বোনই খুব ভালো। চলি। আফি পেছনে থেকে ডাক দেয়, একটু দাঁড়ান। শাকিলের মনে হল ওর হৃদস্পন্দন খুব জোরে ধাক্কা খেল। পেছনে ফিরে দেখল আফি দুটো পেয়ারা হাতে দাঁড়িয়ে আছে। এদিক ওদিক তাকিয়ে একটা পলিথিন নিয়ে তাতে পেয়ারা দুটো ভরে শাকিলের দিকে এগিয়ে দেয়। পেয়ারা দুটো রাখেন, আমাদের গাছের, অনেক সুস্বাদু। শাকিল পেয়ারা দুটো নিয়ে বলল, বিক্রি করেন? আফি উপরনিচ মাথা ঝাঁকাল। শাকিল আর কোনো কথা না বলে দ্রুত ওখান থেকে চলে গেল। আফি গ্লাসটা ভেতরে রেখে আবারও পেয়ারা পাড়ার দিকে মনোযোগ দেয়। এর মধ্যে লতা চলে আসে। শপিং ব্যাগ থেকে বোরকাটা বের করে বলে, দেখ তো মা, তোর গায়ে ঠিকঠাক লাগে নাকি? রাখেন আম্মু, পরে গায়ে দিচ্ছি। আগে একটু দেখ, পরে ধুয়ে দেই। কালকে থেকে কলেজ যাবি, যাওয়ার সময় টাকা নিয়ে যাস। কলেজ থেকে ফেরার পথে একজোড়া ভালো দেখে বার্মিজ স্যান্ডেল কিনে আনিস। কথার ফাঁকে লতা লক্ষ্য করল পেয়ারার ঝুড়িতে দুটো পিনাট বারের প্যাকেট। মেয়েকে প্রশ্ন করল, এগুলো কে নিয়ে আসছে? আফি মায়ের চোখ অনুসরণ করে পেয়ারার ঝুড়িতে তাকিয়ে বলল, ওই প্যাকেটগুলোর কথা বলতেছেন? হ্যাঁ, ওই যে পরশু রাত্রে যে দুইজন আর্মি আসছিল, তাদের মধ্যে একজন। একটু আগে আসছিল বাসায় আশ্বর সাথে দেখা করার জন্য। আশা ছিল না, আমার কাছে দিয়ে গেছে। বলেছে আশা আসলে যেন দেই। কি আজব, হুটহাট এভাবে বাড়ির ভেতরে চলে আসবে। ওনাদের ট্রেনিং শেষ আম্মু, কালকে ভোরবেলায় চলে যাবে। তাই যাওয়ার আগে আশার সাথে দেখা করতে আসছিল। সরকার আজাইরা টাকা দেয় তো মাসের শেষে, এজন্যই খরচ করতে হাত চুলকায়। মায়ের অভিব্যক্তি দেখে হেসে ফেলে আফি। একজন বাইরের লোক আসার জন্য চকলেট কিনেছে, এটা ওর মায়ের পছন্দ হচ্ছে না। বাড়তি খরচ বলে মনে হচ্ছে। ভাবা যায়, খরচটা কি ওদের হচ্ছে নাকি বাইরের লোকটার? সেটাই বোঝা গেল না। পরের দিন খুব ভোরবেলা আফিদের দরজায় ঠকঠক আওয়াজ হয়। লতা আগে পিছে কিছু না ভেবেই দরজা খুলে দেয়।
দেখে আর্মির পোশাক পরা দুজন লোক। শাকিল সালাম দিয়ে বলে, আন্টি আমরা আজকে চলে যাব। রবিউল ভাই আপনাদের গাছের কিছু পেয়ারা নিতে চাইছিল। শাকিলের পাশে দাঁড়ানোর রবিউল বলে, কালকে ভাগ্যক্রমে আপনাদের গাছের পেয়ারার একটা টুকরা ভাগে পেয়েছিলাম। অনেক টেস্ট। শাকিল বলল, আপনাদের গাছে নাকি অনেক পেয়ারা আছে। 4-5 কেজি যা হয় নিয়ে যাব। বিক্রি করেন তো নাকি ভুল করে ফেললাম? শাকিলকে যে দুটো পেয়ারা আফি দিয়েছে সে কথা গতকালই শুনেছে লতা, তাই আজকের ব্যাপারটা বুঝতে ওর খুব একটা সমস্যা হল না। বলল, আপনারা দাঁড়ান, আমি দেখতেছি। আশা মাত্রই ঘুম থেকে উঠেছে। কলপারে হাত মুখ ধুচ্ছিল। বাইরে কথার আওয়াজ পেয়ে দ্রুত বেরিয়ে আসে। শাকিলকে দেখে চেঁচিয়ে ওঠে, শাকিল ভাইয়া কেমন আছেন? আপনি নাকি কালকে এসেছিলেন? আপনার সাথে দেখা হয়নি আমার। আজকে কখন যাবেন? এই তো 7টার মধ্যে বেরিয়ে পড়ব। ইস ভাইয়া, আপনার জন্য অনেক মন খারাপ লাগবে। শাকিল মৃদু হেসে বলল, আমিও তোমাকে খুব মিস করব। লতা ততক্ষণে গতকালের পেরে রাখা পেয়ারার ঝুড়িটা নিয়ে বাইরে আসে। আশাকে বলে স্কেলটা নিয়ে আসতে। রবিউল বলে, স্কেল লাগবে না আন্টি, সময় নেই একদম। এখানে কতটুকু হবে? 5 কেজি? লতা বলল, না 5 কেজি হয়তো হবে না, তবে 4 কেজি অবশ্যই হবে। ঠিক আছে। কত করে বিক্রি করেন? এই তো 3040, যে যেমন দেয়। রবিউল পকেট থেকে 200 টাকা বের করে লতার হাতে দিয়ে বলে, একটা ব্যাগ হবে? লতা আশাকে বললে আশা একটা বাজারের ব্যাগ নিয়ে আসে। শাকিল দ্রুত হাতে বাজারের ব্যাগে পেয়ারাগুলো ভরে নেয়। মনে মনে খুব করে চাইছিল আফি একটা বার বাইরে আসুক, কিন্তু আসে না। ও ভেতর থেকে বুঝতে পেরেছিল শাকিল আর রবিউল এসেছে। কেন জানি ওর বাইরে আসতে মন টানে না। কোনো প্রয়োজন ছাড়া শুধু শুধু ছেলেমানুষগুলোর সামনে যাওয়ার কোনো মানে হয় না। রবিউল আর শাকিল বের হয়ে চলে যায়। শাকিলের মনে হতে থাকে ও যেন কিছু একটা ছেড়ে চলে যাচ্ছে। চিরদিনের মতো কিছু একটা হারিয়ে যাচ্ছে। 1.5 বছর পর আবারও সেই চেনা পথে পা বাড়িয়েছে শাকিল। আন্তনগর ট্রেনটি বাতাসের সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছে। আর সেই সাথে পাল্লা দিয়ে চলছে ওর মনের ভেতরে নানা রকম জল্পনা কল্পনা, আশঙ্কাও বটে। আফিয়ার কি বিয়ে হয়ে গেছে নাকি হয়নি? এতদিন পর ওকে দেখে আফিয়া চিনতে পারবে? যদি আফিয়ার বিয়ে হয়ে যায় তাহলে কি করবে শাকিল? কি করে ফিরে আসবে ওখান থেকে? আফিয়া বর্তমানে ইন্টার 2nd ইয়ারে পড়ার কথা। এত তাড়াতাড়ি বিয়ে হওয়ার কথা নয়। আবার বলা যায় না, গ্রামের মানুষ 9-10-এ উঠলেই মেয়েদের বিয়ে দিয়ে দেয়। সেক্ষেত্রে আফিয়ার বিয়ে হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। এই ধরনের আকাশপাতা ভাবনা মাথায় নিয়েই নাটোরের পথে আগাতে থাকে শাকিল। লতা জোহরের নামাজ পড়তে বসেছে। আরমান গোসল সেরে অপেক্ষা করছে, লতা উঠলে একসাথে দুপুরের খাবার খাবে। সারা মাস অনিয়ম করে চললেও আরমান বাসায় থাকা অবস্থায় 3 বেলা তার সাথেই খেতে বসতে হবে লতাকে। টিনের দরজায় ঠকঠক আওয়াজে গলা বাড়ায় আরমান। কে? ওপাশ থেকে অপরিচিত কণ্ঠ আসে। জি আমি। আমি কে? বলতে বলতে দরজা খুলে দেয় আরমান। ওপাশে দাঁড়ানো কমবয়সী যুবক ছেলেটা আরমানের পরিচিত নয়। আর দরজার ভেতর পাশে দাঁড়িয়ে থাকা আফিয়ার বাবা ও শাকিলের পরিচিত নয়। শাকিল সালাম দিয়ে বলে, এটা আশাদের বাড়ি না? আরমান মাথা ঝাঁকায়।
আশাদেরই বাড়ি। কিন্তু তুমি কে? আপনি আশার কে হন? আমি আশার আব্বু। আঙ্কেল ভালো আছেন? ভালো। কিন্তু চিনতে তো পারলাম না। আপনি আমাকে চিনবেন না। আমার নাম শাকিল। আমি সেনাবাহিনীতে চাকরি করি। অনেক দিন আগে আপনাদের এখানে ট্রেনিং এর জন্য এসেছিলাম। তখনই আশার সাথে পরিচয় হয়েছিল। আন্টি ও আমাকে চেনে। আরমান এক মুহূর্ত শাকিলের মুখের দিকে তাকিয়ে নিজের জায়গা থেকে একটু সরে দাঁড়িয়ে বলল, বাইরে দাঁড়িয়ে কথা না বলে ভেতরে আসো। শাকিল আরমান দুজনে উঠানে দাঁড়ানো। এর মধ্যে কলেজ থেকে ফেরে আফিয়া। বড় রাস্তার মোড়ে নেমে গ্রামের ভেতরের পথটুকু হেঁটে আসতে গিয়ে গরমে অস্থির হয়ে পড়েছে ও। এপ্রিল মাস, কাঠফাটা রোদ। দরজার সামনে দাঁড়িয়ে টান মেরে মুখের নিকাবটা খুলে হাতে নেয়। চেহারায় বিরক্তি। বাড়ির ভেতরে পা রেখে দেখতে পায় ওর বাবা কারো সাথে কথা বলছে, যার কেবল পিছনের অংশটা দেখা যাচ্ছে। আফিয়াকে দেখতে পেয়ে আরমান বলে, আম্মু চলে আসছো? ছাতা নিয়ে যাও না কেন বাবা? রোদে চেহারাটার কি অবস্থা হয়েছে? আরমানের কথা শুনে পেছনে ফিরে তাকায় শাকিল। ঘর্মাক্ত, ক্লান্ত, রোদে লাল হয়ে যাওয়া আফিয়ার মুখটা দেখে এক মুহূর্ত যেন হৃদস্পন্দন থেমেছিল ওর। আফিয়া অপরিচিত লোক দেখতে পেয়ে মাথা নিচু করে নেয়। ওদেরকে পাশ কাটাতে যাবে তখনই শাকিল বলে ওঠে, কেমন আছেন আফিয়া? আফিয়া থমকে দাঁড়ায়। একবার সামনে দাঁড়ানো বাবার দিকে আরেকবার ঘাড় ঘুরিয়ে পেছনে আগন্তুকের দিকে তাকায়। তারপর আবারও বাবার দিকে তাকিয়ে চোখের ইশারায় জানতে চায় কে? আরমান হেসে ফেলে, আমি তো চিনি না। এখনই আলাপ হলো। তুমিও চেনো না? আফিয়া মাথা ঝাঁকিয়ে বাবাকে না বোঝালো। শাকিল পেছনে থেকে বলল, আফিয়া বোধহয় আমাকে চিনতে পারেননি। আফি চুপচাপ বাবার পেছনে গিয়ে দাঁড়াল। কয়েক সেকেন্ড অপলক শাকিলের দিকে তাকাল। খুব করে চেনার চেষ্টা। শাকিল বলল, আপনার জায়গায় আশা থাকলে ঠিক চিনে ফেলত। আফিয়ার চেহারায় একটা খুশির ঝিলিক খেলে গেল। ও শাকিলকে সালাম দিল দিয়ে জানতে চাইল, কেমন আছেন? শাকিল জবাব নিয়ে বলল, চিনতে পেরেছেন? উপর নিচ মাথা ঝাঁকিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, ওনার নাম শাকিল। উনি আর্মির চাকরি করেন। আমাদের এখানে ট্রেনিংয়ে এসেছিলেন 1.5 বছর আগে। এর মধ্যে নামাজ শেষ করে লতা বাইরে আসে। কে আসলো? আরমান বলল, আমি তো চিনি না। তবে তোমরা সবাই বোধহয় চেনো। দেখো দেখি চিনতে পারো কিনা। লতাকে দেখেই শাকিল সালাম দিয়ে জানতে চাইলে, কেমন আছেন আন্টি? লতা জবাব নিল। মাথা একপাশে কাত করে জানালো ভালো আছে। আফিয়ার মতো লতাও কয়েক মুহূর্ত তাকালো শাকিলের দিকে। আফিয়া বলল, চিনতে পারেননি আম্মু? লতার চোখ তখনও বলছে চিনতে পারেনি। শাকিল বলল, আমি শাকিল আন্টি। ওই যে আশা বিস্কিট কিনে দিয়েছিল আমাকে। ট্রেনিংয়ের সময় গাছের উপরে ছিলাম। আপনার কাছ থেকে পেয়ারাও নিয়ে গিয়েছিলাম। এবার লতা চিনতে পেরেছে বোঝা গেল। ও তুমি? তো কি মনে করে হঠাৎ? সিংড়াতে এসেছিলাম একটা জরুরি কাজে। কাজটা এখনো শেষ হয়নি। সময় লাগবে। তাই ভাবলাম এলাকাটা একটু ঘুরে যাই। গ্রামে আসার পর মনে হলো এসেছি যখন আশার সাথে দেখা করে যাই। আফি আস্তে করে বাবাকে বলল, বাইরে চেয়ার দেব আব্বু? না, মেহমান অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে।
বাইরে আর চেয়ার দেওয়ার দরকার নেই, আমরা বরং ঘরে গিয়ে বসি। লতাকে বলল, ডাল ভাত যাই আছে রেডি কর, তোমাদের মেহমানকে নিয়ে একসাথে খাই। বলে হেসে ফেলল। লতা বলল, এ আবার কেমন কথার ধরন? আমাদের মেহমান তোমার না? আমি তো আজকেই জানলাম, এরপর যদি কখনো আসে তখন আমার মেহমান হবে। শাকিলের দিকে তাকিয়ে বলল, কি বল ভুল বললাম? শাকিল জবাবে হাসল মাত্র, কোনো কথা বলল না। লাল শাক, ছোট মাছ আর মসুর ডাল দিয়ে খুব তৃপ্তি সহকারে দুপুরের খাবার শেষ করল শাকিল। খাওয়া শেষ হতে হতে 3:30 বেজে গেল। ও জানতে চাইল, আশা কখনো আসবে? আরমান বলল, 4টায় ছুটি হবে, আসতে আসতে আরো 10 মিনিট। তুমি ততক্ষণ একটু রেস্ট করো। রেস্ট করব না আঙ্কেল, আমি একটু আসি বলেই বেরিয়ে পড়ল। আরমান শাকিল এরা যখন খাওয়া দাওয়া করছিল আফিয়া তখন নিজের ঘরেই ছিল, একবারও বের হয়নি। ও চলে যাওয়ার পর আফিয়া বেরিয়ে এসে মায়ের সাথে খেতে বসে। আর আরমানও শুনে নেয় এই ছেলেটার সাথে ওদের লেনাদেনা কতটুকু। শাকিল বেরিয়ে গিয়ে জিহাদের কাছে ফোন করে, দোস্ত দোস্ত। আরে কি হয়েছে বলবি? আফিয়াদের বাড়িতে আসছি। কখন পৌঁছেছিস? অনেকক্ষণ হয়, এসে দুপুরে খাওয়া দাওয়া করছি। আরে শালা পৌঁছানোর পর একটা ফোন দিবি না? সুযোগ ছিল না। এখন খবর কি? পাখি আছে না ফুরুত? অলক্ষণে কথা বলিস না। আছে আছে, কিছুক্ষণ আগে কলেজ থেকে ফিরেছে। এখন কি করবি? এখান থেকে গিয়ে আগে আম্মারে জানাবো। বিয়ে যদি করাই এখানেই না হলে না। বুঝছি বুঝছি, তুমি পুরা মজনু মুডে আছো। তাড়াতাড়ি রওনা দে। না আরেকটু পরে, এখন একটু মোড়ের দিকে যাচ্ছি। প্রথমবার শ্বশুরবাড়িতে আসছি খালি হাতে, বুঝিস না ব্যাপারটা? এখন একটু কিছু নেওয়া দরকার। ওরে শালা তুমি তলে তলে টেম্পু চালাও, আমরা বললে হরতাল। মুক্তার ভাব এমন করে রাখতি এই জন্মে আর বিয়ে করবি না। আর এখন বিয়ের আগেই শ্বশুর বাড়ি? রাখো রাখো, পরে কথা বলবো। আশা বাড়িতে ফিরে শাকিলের কথা শুনেই খুশিতে লাফাতে থাকে। কিছুক্ষণের মধ্যে শাকিল চলে আসে, দুহাত ভর্তি চকলেট, জুস, বিস্কিট, চিপস, চানাচুর আরও অনেক কিছু। শাকিলকে দেখে আশা চেঁচিয়ে ওঠে, ভাইয়া আমি তো জীবনেও ভাবিনি আপনি কোনো দিন আমাদের বাড়িতে আসবেন। এখন খুশি হয়েছ নাকি? সেটা বল। অনেক অনেক খুশি হয়েছি। বিশ্বাসই হচ্ছে না, তুমি অনেক বড় হয়ে গেছ। কোনো ক্লাসে পড়ো? 8-এ উঠেছি। ভাইয়া আজকে আপনি আমাদের বাসায় থাকবেন। শাকিল আর আশাকে এই মুহূর্তে দেখলে যে কেউ ভাবত এরা হয়তো আপন অথবা খুব কাছের কোনো কাজিন ভাই বোন। আশার সাথে কিছুক্ষণ কথা বলেই শাকিল বিদায় নেয়। যাওয়ার আগে ওর কাছ থেকে বাড়ির ফোন নাম্বার নিতে ভুল করে না। যদিও ফোনটা আশা বা আফিয়া কারো ব্যক্তিগত নয়, বাড়িতে থাকে। মাসখানেক আগে জিহাদের বৌভাতের অনুষ্ঠান ছিল। সেখানেই কথার ফাঁকে রবিউল শাকিলের পিঠ চাপড়ে বলেছিল, কিরে ব্যাটা তোর বন্ধুর তো গতি হয়ে গেল, তোর কবে হবে? শাকিল মুচকি হেসে জবাব দিয়েছিল, হবে ইনশাল্লাহ। পারমিশন হোক। পারমিশন মানে? সরকারি পারমিশন হয়েছে, উপর থেকে এখনো হয়নি। জিহাদ বলল, ওর গতি হবে না রবিউল ভাই।
বহু আগেই ও বেগতি হয়ে গেছে। কেন রে, ছ্যাঁকা খাওয়ার মামলা নাকি? না না, প্রেমটাই তো হয়নি। ওদের কথায় শাকিল মনে মনে বিরক্ত হলেও সিনিয়রের সামনে সেটা প্রকাশ করতে পারে না। জিহাদকে কেবল বলে, ফালতু কথা বলিস না তো। ফালতু কথা কখন বললাম? খালাম্মা বলল গত কয়েক মাসের মধ্যে উনি তোকে কোনো মেয়ে দেখাতে নিয়ে যেতে পারেনি। এমনকি কোনো মেয়ের ছবি পর্যন্ত তুই দেখিসনি। কারণ কি? তুই দেবদাস হয়ে ঘুরে বেড়াবি। আমি বললেই ফালতু কথা না? রবিউল বলল। কি হয়েছে ঘটনা খুলে বল আমার কাছে। তোদের থেকে বয়সে অনেক বড় বুঝলি, অভিজ্ঞতাও বেশি। শাকিল বলল। কিছু না ভাই, ওই শালা এমনি বাড়তি কথা বলে। জিহাদ বলল। বাড়তি কথা বলি তাই না? রবিউল ভাই, আপনার মনে আছে আমরা নাটোর গিয়েছিলাম ট্রেনিং এর জন্য? সিংড়াতে। ওই সিংড়াতেই কোনো মেয়েকে ওর ভালো লেগেছে, তারপর থেকে আর কাউকে ভালো লাগে না। আচ্ছা, তো এই ঘটনা। মনে হয় মেয়েটাকে আপনি চিনবেন। একটা বাড়ি থেকে পেয়ারা কিনছিলেন, মনে আছে? খুব মনে আছে। ওই বাড়িরই মেয়ে। মেয়েটারে তো আমি দেখছিলাম, কিন্তু ছোট্ট একটা মেয়ে। না না, তার একটা বড় বোন আছে। এ পর্যায়ে শাকিল ভীষণ বিরক্ত হয়, চোখ মুখ কুঁচকে নেয়। রবিউল ব্যাপারটা বুঝতে পারে, শান্ত গলায় বলে, শোন, অহেতুক ভেবে লাভ নাই। খোঁজ নিয়ে দেখ, যদি মেয়েটার বিয়ে না হয় তাহলে সোজা পরিবার রে জানা। আর যদি দেখিস মেয়েটার বিয়ে হয়ে গেছে, তাহলে ধরে নিবি তোদের জুড়ি লেখা ছিল না, বাপ মার পছন্দে বিয়ে করে ফেলবি। রবিউলের কথা বোধহয় শাকিলের একটু ভালো লাগল। ও বলল, খোঁজ নিব কিভাবে ভাই? ওদিকে কোনো আত্মীয় স্বজনও নাই, কোনো ফোন নাম্বারও নাই। আরে তুই নিজে গিয়ে খোঁজ নিবি। বলেন কি? সিংড়া যাব খোঁজ নিতে? ব্যাককল নাকি? প্রেমের জন্য বিদেশ থেকে ছেলে মেয়ে চলে আসতেছে বাংলাদেশে, আর তুই সিংড়া যেতে পারবি না? তাহলে আর কেমন প্রেম? আরে ধুর ভাই, প্রেম ট্রেম কিছু না। ওই সময় ভালো লেগেছিল এটুকুই। যদি এটুকুই হয় তাহলে ভুলে যা, আর যদি বেশি হয় তাহলে খোঁজ নে। কিন্তু গিয়ে বলবোটা কি? তুমি বোঝো না কি বলবা? সব তোমারে শিখাইয়া পড়াইয়া দিতে হবে? তাহলে যাইও না। এরপর যখন সরকার ঘাড়ে ধরবে, তখন রাস্তা থেকে একটা ধইরা নিয়া আইসা বিয়া কইরো। রবিউলের বলা কথাগুলো পরবর্তীতে খুব ভাবায় শাকিলকে। সত্যিই তো, এই যে এতগুলো দিন ও আফিয়ার ছবি নিজের মনে এঁকে রেখেছে, তাতে করে কি লাভ হয়েছে? এভাবে নিশ্চয়ই জীবন চলতে পারে না। বিয়ে একদিন করতেই হবে। একটু চেষ্টা করে দেখলে মন্দ হয় না। যদি আফিয়াকে সত্যিই পাওয়া যায়, তবে জীবনের প্রথম ভালো লাগা, প্রথম কারো কথা ভেবে রাত জাগা, প্রথম কারো জন্য কষ্ট পাওয়া, প্রথম কারো ডাক বারবার কানের কাছে প্রতিধ্বনিত হওয়া, তাকে ভেবে বিভ্রান্ত হওয়া, সবটা সার্থক হবে। সেই লক্ষ্যেই আজকে সিংড়ায় এসেছিল শাকিল। ক্যাম্পে পৌঁছার পর দুদিন ফোন করে আশার সাথে কথা বলেছিল শাকিল। ঠিক 7 দিন পর ছুটি নিয়ে ওর বাড়িতে সিরাজগঞ্জ যায়। বাড়িতে গিয়ে আগে বোনের কাছে সব খুলে বলে, পরে ওর বোন, বড় 2 ভাই আর বাবা মার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে। বেলা 11টা। দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছে লতা। এমন সময় ফোনটা বেজে ওঠে। শাকিল ভাইয়া লিখে সেভ করা নাম্বারটা দেখে মনে মনে একটু বিরক্তই হল লতা।
আপন মামাতো ফুপাতো ভাইয়েরা 9 মাসে 6 মাসে খোঁজ নেয় না। আর এই ছেলে 2 দিন পরে পরে ফোন করে। ঘরে একটা বড় মেয়ে আছে। ছোট মেয়েটাও বড় হচ্ছে। এরকম সময়ে এসব পাতানো ভাই থেকে যতটা দূরে থাকা যায় ততই ভালো। ইচ্ছে করে প্রথমবার ফোনটা রিসিভ করল না লতা। আবারও দ্বিতীয় দফায় ফোন বাজতে শুরু করলে অনেকটা বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে লতা। ওপাশ থেকে শাকিল সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করে। এরপর বলে, আন্টি আমি গতকাল রাতে বাড়ি এসেছি। আম্মাকে আপনাদের কথা বলেছি। আম্মা আপনার সাথে কথা বলতে চায়, তাই ফোন করলাম। লতা মনে মনে ভাবে আজব পরিবার। নিজেদের মানুষের সাথে কথা বলি বলি করেও বলা হয় না মাসের পর মাস। আর এখানে কোথাকার কে? বলতে গেলে কেউই না। তারা কি না কথা বলতে চাইছে? আসসালামু আলাইকুম। রাজিয়ার সালামে ধ্যান ভাঙ্গে লতার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? এই তো আল্লাহর ফজলে ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। গেদিগুলা ভালোই আছে? লতা চমকে ওঠে। খুব সম্ভবত গেদি শব্দটা জীবনে প্রথমবার শুনল। সময় নিয়ে বলল, বুঝলাম না আপা। ও বোঝেন নাই? আপনার মেয়ে দুইটার কথা বললাম। আলহামদুলিল্লাহ ওরাও ভালো আছে। শোনেন আপা, আমি সোজা কথার মানুষ। পেঁচাইয়া গুচাইয়া কথা কওয়া পারি না। সরাসরি কইহা। জি বলেন। আমার 3টা ছাওয়াল একটা মিয়া। বড় ছাওয়ালটা ব্যবসা করে। এলাকাতেই বিয়া দিছি। বউ নিয়া বাড়িতেই থাকে। মেজো ছাওয়াল দাঙ্গা পুলিশের চাকরি করে। বিয়া করাইছি চান্দাইকোনো। ওই বৌনিয়া জয়দেবপুর থাকে। গেদিডারে বিয়া দিছি 2 বছর হয়। এখন এই ছোট ছাওয়াল শাকিল, এর বিয়া নিয়া খুব পেরেশানিতে আছি। পারমিশন হইছে 1 বছর হইল। আজ পর্যন্ত একটা মিয়া দেখতে নেওয়া পারি নাই। কত ছবি দেখাইলাম গেদার পছন্দই হয় না। কাইল রাত বাড়িতে আইছে। আমার মিয়া আছিল শ্বশুর বাড়ি। খবর দিয়া ওরে আনছে। আমারে কিছুই কয় নাই। 8 দিন আগে বিলা আপনাগো বাড়িতো গেছিল। আপনার যে বড় মিয়াডা আছে, আইয়ে পড়ে না? হ্যাঁ, 2nd ইয়ারে পড়ে। এবার পরীক্ষা দিবে। তারে গেদার অনেক পছন্দ হইছে। বোনের কাছে কইছে, বিয়া করলে ওইখানেই করব, না হইলে আর করব না। সব শুইনা আমার মিয়া আইজকা তার বাপ ভাই সবার হাতে সাথে ব্যাকতা সবটা কইছে। সব শুইনা গেদার বাপে কয়, আমি জানি আপনার লগে কথা কই। আপনি এলা কষ্ট কইরা গেদির বাপের ফোন নাম্বারটা আমারে দেন। শাকিলের বাপে আপনের গেদির বাপের সাথে কথা কব। শাকিলের মায়ের আঞ্চলিক আর শুদ্ধ ভাষার মিশ্রণে লম্বা বক্তব্য শুনে লতার মস্তিষ্ক এক মুহূর্তের জন্য ফাঁকা হয়ে যায়। পুরো বিষয়টা বুঝতে ওর কয়েক মুহূর্ত সময় লাগে। তারপর বলে, মেয়ে বড় হয়েছে। আজ হোক কাল হোক যার সাথে জুড়ে লেখা আছে বিয়ে হবে আপা। কিন্তু এই মুহূর্তে ওর বিয়ে নিয়ে আমরা কিছু ভাবছি না। সামনে ওর ইন্টার পরীক্ষা। লতার মুখের কথা কেড়ে নিয়ে রাজিয়া বলে, ওমা পরীক্ষা হয়েছে তো কি হইছে? বিয়া হইলে কি পরীক্ষা দেওয়া যায় না? কথা কইলেই তো আর সাথে সাথে বিয়া হয় না। দেহা শোনার ব্যাপার আছে। দরকার পড়লে কথাবার্তা সব ঠিকঠাক হয়া থাকল। পরীক্ষার পর বিয়া হব। লতা ভীষণ গ্যারাকলে পড়ে গেল।
আচ্ছা ঠিক আছে আপা, আপনি বরং শাকিলের আব্বার ফোন নাম্বার দেন, আগে ওর আব্বুর সাথে কথা বলে দেখি, তারপর সময় করে ওর আব্বুই শাকিলের আব্বার কাছে ফোন করবে। এইটা হইলে তো আরো ভালো কথা। রাজিয়া গলা বাড়ায়। শানু এদিকে আইছে গেদি। মায়ের ডাকে শানু এগিয়ে আসে। হাতে ধরা ফোনটা মেয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, মিয়ার মা কথা কইতাছে, নু ধর। তোর বাপের নাম্বার ডোয়েলা কইয়া দে, আমার তো মুখস্থ নাই। শানু মায়ের কাছ থেকে ফোন নিয়ে লতার সাথে কুশলাদি বিনিময় করে বাবার ফোন নাম্বারটা দেয়। ওপাশ থেকে লতা লিখে নেয় সেটা। দুপুর বেলা আফিয়া ফিরে আসার আগেই আরমানের কাছে কল করে লতা। সবটা শুনে আরমান বলে, সামনে মেয়ের পরীক্ষা, এখন এসব নিয়ে ভাবছি না। বলনি তুমি? তোমার কি মনে হয় বলিনি? মহিলা আমাকে কথা বলার সুযোগই দেয় নাই। বলছে কথাবার্তা ঠিক করে রাখবে, প্রয়োজনে বিয়ে পড়ে হবে। ওরে বাবা, মনে হচ্ছে বিয়ে হয়ে গেল। লতা হেসে ফেলে। শোন, আমরা মেয়ের গার্জিয়ান, আমাদের এত হেডাম দেখাতে নেই। প্রস্তাব মানুষ দিতেই পারে, প্রত্যাখ্যান করলেও সেটা সুন্দরভাবে করতে হবে। তুমি শাকিলের বাবার সাথে একটু কথা বলে নাও। লতার কথায় সায় জানায় আরমান। আর কড়াভাবে নিষেধ করে এই ব্যাপারে যেন আশা কিংবা আফিয়া কেউ না জানতে পারে। সন্ধ্যার দিকে আরমান ফোন করে শাকিলের বাবার কাছে। কুশলাদি বিনিময় শেষে শাকিলের বাবা বলে ফেলে, দেখেন ভাইজান, মোবাইলে সব আলাপ ক্লিয়ার হয় না। আমার শাকিল যেহেতু পছন্দ করছে, সেই জায়গায় আমরা আর কিছু কমু না। কিন্তু আপনি যদি মিয়া না দেন তাইলে তো আর জোর কইরা আমি আনতে পারমু না। তার চেয়ে বরং আমরা সামনাসামনি কথা কই। আপনি একটা তারিখ দেন, আমরা যাই, কথাবার্তা কই, তারপর যা হয় একটা সিদ্ধান্ত হব। ওগো যদি জুড়ি লেখা থাকে তাইলে আপনি আমি না চাইলেও ঠিক একভাবে না একভাবে বিয়া হবই। আর যদি না লেখা থাকে তাইলে কিছুতেই কিছু হব না। শাকিলের বাবার এমন প্রস্তাবে ভরকে যায় আরমান। এই লোক সরাসরি চলে আসতে চাইছে। আরমান বলে, আসলে ভাই আমার দুইটা মেয়ে, কোথায় নাটোর, কোথায় সিরাজগঞ্জ, এত দূরের পথ। মন চাইলেও সময়ের অভাবে মেয়েকে দেখতে যাইতে পারব না। আমার ইচ্ছা একটু কাছাকাছি মেয়ে বিয়ে দেওয়ার। তাছাড়া ওর পরীক্ষা সামনে। আরে ভাইজান, কি যে কন, আপনের মিয়া কি আমার বাড়িতে থাকব? ও থাকব আমার শাকিলের সাথে। শাকিল যখন যেইখানে পোস্টিং নিব, বউ লগে থাকব। আরমান আরও একবার অবাক হয়। এরা রীতিমতো আফিয়াকে বউ সম্বোধন করা শুরু করে দিয়েছে। বলছিলাম কি ভাই, মেয়ের পরীক্ষার পর না হয় এই ব্যাপারে আলোচনা করি। আপনার মেয়ের পরীক্ষা কবে? জুলাই মাসে। এখন এপ্রিল, আরও 23 মাস দেরি আছে। কথাবার্তা কইয়া রাখলাম। সমস্যা কি? আপনি একটা তারিখ দেন, আমরা আসি। গেদার পারমিশন হয়েছে 1 বছর আগে। এখন পর্যন্ত একটা মেয়ে দেখাইতে পারি নাই। এখন যখন কইছে আপনার মেয়েরা পছন্দ, আমি ভাই একটু তাড়াতাড়ি করবার চাইতেছি। এখন আপনি যদি না করেন তাহলে তো আর আমি জোর করা পারি না। না করছি না। আচ্ছা ঠিক আছে, আমি পরে আপনাকে জানাবো। আচ্ছা ভাই, আশায় রইলাম। আরমান ফোন রেখে অনেকটা হাফ ছেড়ে বাঁচল। লতার সাথে কথা বলতে হবে। এপ্রিল মাস শেষের দিকে বেতনটা পেয়ে আরমান বাড়িতে যাবে। লতার সাথে কথা বলে শাকিলের বাবাকে জানিয়েছে। আরমান ছুটিতে বাড়ি গেলে ওরা আসবে।
মায়ের কাছে সবকিছু শুনে শান্তশিষ্ট আফিয়া ভীষণ রেগে যায়। ঘাড়ের উপরে পরীক্ষা রেখে ওর বাবা মা কি করে এমন একটা সিদ্ধান্ত নিল, সেটাই ওর মাথায় আসে না। লতা মেয়েকে বোঝায়, তারাও এই মুহূর্তে মেয়ের বিয়ের কথা ভাবছে না। কিন্তু শাকিলের বাবা মা খুব আগ্রহ করে আসতে চাইছে, সেখানে না করার কোনো উপায় নেই। শাকিল আসবে না, ওর বড় ভাই, ভাবি, মা বাবা আর ছোট বোন আসবে। আরমান শাকিলের বাবার সাথে কথা বলার পর আরও দুদিন শাকিলের মা লতার সাথে কথা বলেছে। এত আগ্রহ করে যারা আসতে চাইছে তাদেরকে ফিরিয়ে দিল, ওরা মন খারাপ করবে। সেটা ঠিক হবে না, আর দেখলেই তো বিয়ে হয়ে যায় না। শাকিলের অভিভাবক বলেছে যদি দুপক্ষের সবকিছু মন মতো হয় তবে ওরা পরীক্ষার পর মেয়ে নিতে রাজি আছে। আফি মনে মনে শাকিলের উপর ক্ষুব্ধ হয়। এই ছিল লোকটার মনে, এতদিন পর এসেছে, 10 মিনিটও তো লোকটার সাথে কথা বলে নিও। কি এমন ভালো লাগলো যে বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে? আজগুবি লোক কোথাকার। সকাল থেকে লতা ভীষণ ব্যস্ত। ছোট যা কেউ ডেকে নিয়েছে একটু সাহায্য করার জন্য। মেহমানরা ভোর সকালে রওনা দিয়েছে, 12টার আগে পৌঁছে যাবে। বসে নেই আশা আর আফিও। 11টা বাজতেই শাকিলের বাড়ির লোকজন পৌঁছে যায়। যেহেতু অচেনা জায়গা তাই বড় রাস্তার মোড়ে আগে থেকেই আরমান উপস্থিত ছিল। মেহমান এসে পৌঁছালে আরমান বাড়িতে ফোন করে জানিয়ে দেয়। লতা আফিয়াকে তাড়াতাড়ি তৈরি হতে বলে। আফির রাগ আর কষ্ট দুটো একসাথেই অনুভূত হচ্ছিল। লতা বলেছিল শাড়ি পরতে, আফিয়া শোনেনি। একটা ভালো 3 পিস পরেছে কেবল। পরে লতার বকুনি খেয়ে মুখে হালকা প্রসাধনী আর চুলগুলো গুছিয়ে নিয়েছে। সেজেগুজে লাজুক হেসে শাকিলের পরিবারের সামনে ও দাঁড়াতে পারবে না। মেহমান নিয়ে বাড়িতে আসা মাত্রই লতা আগে তাদের নাস্তা দেওয়ার ব্যবস্থা করে। সেই ভোর সকালে রওনা করেছে সবাই। শাকিলের মাকে দেখে বোঝাই যাচ্ছে না মহিলা এতটা জার্নি করে ন্যূনতম ক্লান্ত হয়েছে। তার কথাবার্তায় মনে হচ্ছে লতা বুঝি তার কত পরিচিত। শাকিলের ভাবি আর বোন আফিয়াদের ঘরে গিয়ে বসে। আফিয়াকে দেখে শানু বেশ মুগ্ধ হয়। ভাবির কানে কানে বলে, দেখছেন ভাবি ফর্সা কম কিন্তু মুখের কাটিং কি সুন্দর। ভাবি বলে, এমনি কি আর তোমার ভাই বাইতে যাইয়া বিয়ের লাগি পাগল হইছে? আফির সামনে ওরা কানাকানি করছিল, তাতে করে ওর খুব অস্বস্তি হয়। শাকিলের ভাবি বলে বসে, মাশাল্লাহ তুমি দেখতে অনেক সুন্দর। আফিয়া লাজুক হাসে কেবল। শাকিলের ভাই আর বাবা আরমানের সাথে তাদের ঘরে বসে কথা বলে। রাজিয়া আসার পর থেকে লতার সাথে সাথেই রয়েছে। শানু গিয়ে মাকে ডেকে নিয়ে আসে। আম্মা আইসেন ছে, ভাবিরে দেখবেন না? মেয়ের মুখে ভাবি ডাক শুনে একটু ভ্যাবাচেকা খায় রাজিয়া সাথে লতাও। ধুরু গেদি, তোরা দেখ গিয়া, তগ পছন্দ হইলেই হইছে। তাই বিলা আপনি দেখবেন না? আইসি তো দেহার লেগ গাই, দেখমু না তাইলে? নু দেহি। শানু মাকে টানতে টানতে আফির ঘরে নিয়ে আসে। মেহমান আসার পর আফিয়া আর ঘরের বাইরে যায়নি। খাওয়া দাওয়া শেষ করে শানু আর ওর ভাবি এসেছিল। রাজিয়াকে দেখে সালাম দেয় আফি। কুশলাদি বিনিময় করে রাজিয়া আফিয়ার মুখে হাত বুলিয়ে নিজের ঠোঁটে ছোঁয়ায়। মাশাল্লাহ, মা আমার কত সুন্দর। আফি দেখল শানুর বড় ভাবি ওর থেকে অনেক ফর্সা। সে তুলনায় আফির গায়ের রংটা উজ্জ্বল শ্যামলা বা তার থেকে একটু বেশি।
অথচ এরা আফিকে নিয়ে একটু অসন্তুষ্টি প্রকাশ করল না, বরং সামনাসামনি প্রশংসা করছে। 4টার দিকে শানুরা বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার আগে পই পই করে বলে গেল, লতারা যেন অবশ্যই 2 দিনের মধ্যে ওদের বাড়িতে যায়। মেয়ে বিয়ে দিক বা না দিক, আপন মনে করে যেন একবার যায়, তাতে করে ওরা খুব খুশি হবে। শাকিলের বাবা, ভাই, ভাবি, মা বোন সবার আন্তরিকতায় লতা আর আরমান মনে মনে বেশ সন্তুষ্টি হয়। একটা ব্যাপার বুঝতে পারে, এই সংসারে ওদের মেয়ে কষ্টে থাকবে না। বড় বউকে দেখে অন্তত সেটুকুই বোঝা যাচ্ছে। শাকিলের অভিভাবকের অনুরোধ ফেলতে পারেনি আরমান। ওরা আফিকে দেখে যাওয়ার 1 সপ্তাহের মধ্যেই আরমানও গিয়েছিল সিরাজগঞ্জ। নিজের ছোট ভাই আর লতার বড় ভাইকে সাথে করে নিয়ে। শাকিলের পরিবার আর্থিকভাবে এবং ঘরবাড়ির দিক থেকেও আরমানদের থেকে কয়েক গুণ এগিয়ে। সব থেকে বড় কথা, শাকিল নিজে সরকারি চাকরিজীবী মানুষ হিসেবেও ওদেরকে কোনো অংশেই খারাপ বলে মনে হয়নি আরমানের। শাকিলদের বাড়িতে বসেই কথাবার্তা পাকা করা হয়। তবে একটা কিন্তু, সেটা হলো আফির পরীক্ষা। দুপক্ষের মিলিত সিদ্ধান্তে ঠিক করা হয়, আফিয়ার পরীক্ষার পরপরই আরমান মেয়েকে তাদের হাতে তুলে দেবে। মে মাস পেরিয়ে জুন মাস চলছে। এই 1 মাসে অনেকবার শাকিল ফোন করেছে আশাদের ফোনে। কখনো আশা রিসিভ করেছে, কখনো লতা, আর কখনো ফোনটা বেজে অফ হয়ে গেছে। কেউই ধরেনি। ভুল করেও কোনো দিন আফিয়ার সাথে কথা হয়নি শাকিলের। জুনের প্রথম সপ্তাহে উপর থেকে নোটিশ আসে শাকিলের পোস্টিং। কাপ্তাইয়ে। পোস্টিং এর ব্যাপারে শাকিল আগে থেকেই অবগত ছিল, কিন্তু বিয়ের আমেজে সেটা মস্তিষ্ক থেকে বেরিয়ে গেছিল। ও নিজেই কাপ্তাই যেতে ইচ্ছুক ছিল। চাকরির 4 বছরে প্রত্যন্ত কোনো এলাকায় ওর যাওয়া হয়নি, আর তাই কাপ্তাই যাওয়াটা অনেকটা অ্যাডভেঞ্চার হিসাবেই নিয়েছিল। তাই বলে এই মুহূর্তে জুলাই মাসে কাপ্তাই জয়েন করলে ন্যূনতম 4 মাসের আগে ফেরার কোনো সুযোগ নেই। শাকিলের বাবা মা বিষয়টা জানতে পেরে আরমানকে খুব করে ধরে। তারা চায় শাকিল চলে যাওয়ার আগেই বিয়ের কাজটা সেরে ফেলতে। তবে বিয়ের পর আফিয়া বাবার বাড়িতেই থাকবে। আরমান মহা দোটানায় পড়ে যায়। অবশেষে বিয়ে দেয়াটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করে। কিন্তু এই ঘটনায় সবথেকে বেশি ক্ষুব্ধ হয় আফি। 1 মাস নেই পরীক্ষার, আর এই সময় এরা বিয়ে নিয়ে পড়েছে। সব দোষ ওই লোকটার। সে যদি নাচানাচি না করত, তাহলে নিশ্চয়ই তার পরিবার এই মুহূর্তে বিয়ের জন্য ধরে বসত না। শাকিলের উপরে আফির রাগ আরও একটু বাড়ে। কি হতো কাপ্তাই থেকে ফিরে এসে বিয়ে করলে? খুবই ছোট্ট আয়োজনের মধ্য দিয়ে আরমান মেয়ে বিদায় করে। একটা হাইচ গাড়িতে শাকিল সহ আর 7 জন বরযাত্রী এসে আফিকে বউ করে নিয়ে যায়। শ্বশুর বাড়িতে 2 দিন থাকার পর আরমান গিয়ে মেয়েকে জামাইকে নিয়ে আসে। সিংড়া এসে 2 দিন থেকে আফিকে রেখেই শাকিল ফিরে যায় সিরাজগঞ্জ। তারপর ক্যাম্প, সেখান থেকে রাঙ্গামাটি। আফি পরীক্ষা শেষ করে শ্বশুর বাড়িতে গিয়ে সপ্তাহ 2 থেকে আসে। শাকিলের বড় ভাই শামীম আফিকে একদম শানুর চোখে দেখে। বাজার থেকে ফেরার সময় বাচ্চাদের সাথে সাথে আফির জন্য আলাদা করে এটা সেটা নিয়ে আসে। শানু চলতি মাসে কনসিভ করেছে, যার জন্য হুটহাট বাবার বাড়িতে আসছে না, যদিও কাছের পথ। তারপরও প্রথমবার নিজে থেকেই সাবধানতা অবলম্বন করছে ও। রাঙ্গামাটির পাহাড়ের কোল ঘেঁষে বেড়ে উঠেছে মাদক ব্যবসায়ীদের আনাগোনা। নীরবে ঘাঁটি গেড়েছে ওরা। স্থানীয় পুলিশের সাথে মিলে সব তথ্য জোগাড় করেছে সেনাবাহিনীরা।
সুযোগ বুঝে আক্রমণ করা হবে। বিজিবির সদস্যদেরও ইনফর্ম করা হয়েছে। নির্দিষ্ট সময়েই মাদক ব্যবসায়ীদের ঘাঁটিতে হামলা করে সেনাবাহিনী। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই বিজিবির সদস্যরা চলে আসে। দুই বাহিনীর মিলিত প্রচেষ্টায় মিশন সফল হয় ঠিকই, কিন্তু একজন অফিসারের উরুতে গুলি লাগে। প্রতিপক্ষের ছুড়ে দেওয়া চাইনিজ কুড়ালের আঘাতে শাকিলের বাম পাঁজরে গভীর ক্ষতের সৃষ্টি হয়। রাঙ্গামাটি সদরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। রাতারাতি নেওয়া হয় ঢাকা সিএমএইচে। বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে ওকে। খবরটা শামীমের কাছে দিয়েছিল রবিউল। এটাও বলেছিল ওরা যাওয়ার সময় যেন শাকিলের ওয়াইফকে সাথে করে নিয়ে যায়। খবরটা শোনার পর রাজিয়া মস্তিষ্কের চাপ সামলাতে না পেরে মূর্ছা যায়। অসুস্থ শরীর নিয়ে ছুটে আসে শানু। ওর আহাজারিতে পাড়ার লোক জড়ো হয়ে যায়। আরমানকে ফোন করে খবরটা জানায় শামীম। কিন্তু সিংড়া থেকে আফিকে এনে তারপর ঢাকায় যাওয়াটা অনেক সময়ের ব্যাপার। আরমান শামীমকে আশ্বস্ত করে। সে বলে শামীম যেন বাবা মাকে নিয়ে চলে যায়। আরমান কোনোভাবে ছুটি ম্যানেজ করে আফিকে নিয়ে নাটোর থেকে সরাসরি ঢাকায় যাবে। আইসিইউ এর ছোট্ট কাছের জানালা দিয়ে শামীম, শাকিলের বাবা আর রাজিয়া এক নজর করে ছেলেকে দেখে নেয়। রাজিয়া নিজের ভার ছেড়ে দেওয়ার আগেই শামীম মাকে আগলে নেয়। খবর পেয়ে জয়দেবপুর থেকে শাকিলের মেজ ভাই শাহিনও ছুটে যায় ভাইয়ের কাছে। ওয়েটিং স্পেসে কিছুক্ষণ অপেক্ষা করে মা বাবা ভাইকে সাথে করে নিয়ে বাসায় ফিরে যায় শাহিন। অন্যদিকে আরমান নাটোর থেকে সিংড়ায় এসে মেয়েকে নিয়ে রওনা দিতে দিতে বিকেল গড়িয়ে যায়। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত। হসপিটালে না গিয়ে সোজা শাহিনের বাসায় গিয়ে ওঠে। অবাক করা বিষয় হল শাকিলের খবরটা শোনার পর থেকে আফির চোখে এক ফোঁটাও পানি আসেনি। এমনকি ও আহাজারিমূলক কোনো শব্দ ও উচ্চারণ করেনি। গত পরশু রাতেও তো লোকটা ফোন করে কত কথা বলল। আফিকে লজ্জা দিতে পারলে ভীষণ মজা পেত লোকটা। খিলখিল করে হেসে উঠত। সেই লোকটা আজকে আইসিইউতে ভর্তি? এটা কি মানা যায়? অসম্ভব। সারাটা পথ আফির বুকের ভেতরটায় কেমন যেন একটা জ্বালা অনুভব হয়। মনে হচ্ছে কে যেন ভেতরে ছোট্ট করে একটা আগুন জ্বালিয়ে দিয়েছে। তাতে ও পুড়ে খাক হয়ে যাচ্ছে। থেকে থেকে চোখগুলো জ্বালা করছে। শাহিনের বউয়ের সাথে বিয়েতে দেখা হয়েছিল আফির। এরপর আজকে আফি শ্বশুর শাশুড়ি কিংবা যা কারো সাথে কোনো কথা বলেনি। চুপচাপ রাজিয়ার পাশে বসেছিল শুধু। গলা চিরে কথা আসছে না। সব কথাগুলো কোথায় যেন দলা পাকিয়ে ঘাপটি মেরে বসে আছে। কিছু উচ্চারণ করতে গেলেই বুকের উপরিভাগটায় ভীষণ ব্যথা অনুভূত হচ্ছে। তাই চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে হচ্ছে। রাজিয়া চুপচাপ শুয়ে আছে। চোখ বেয়ে পানিগুলো ঝরেই চলেছে। শাহিনের দুটো ঘর। একটাতে শাহিন, শামীম, আরমান আর শামীমের বাবা শওকত আলী উপর নিচে বিছানা করে শুয়ে পড়েছে। সারাদিনের ক্লান্ত শরীর। রাতের বেলা ফিরে গোসল সেরে নামমাত্র খাওয়া দাওয়া করে ওরা শুয়ে পড়েছে। অন্য ঘরটায় ছোট্ট ছেলেকে নিয়ে শাহিনের বউ নিচে বিছানা করেছে। শাশুড়ি আর ছোট যাকে বিছানায় শোয়ার জায়গা করে দিয়েছে। রাজিয়া ফিরে কিছুই মুখে দেয়নি। সেই যে এশার নামাজ পড়ে চুপ করে শুয়েছে। আর চোখ খুলে দেখেনি। আফি এসেছে তবুও। আফি শাশুড়ির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর শূন্যে তাকিয়ে কিছু ভাবার চেষ্টা করছিল। ভাবনারা কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হচ্ছে সেটার নাগাল ও পাচ্ছে না কিছুতেই।
অন্যদিকে রাজিয়ার চোখের সামনে ছেলের নিথর দেহটা ভেসে উঠছে বারবার। এক হাতে স্যালাইন, অন্য হাতে রক্ত, বুকে ইয়া মোটা ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক। রাজিয়ার বুকের ভেতরটা মুচড়ে ওঠে, ধরফর করে উঠে বসে পড়ে। আফিয়া চমকে ওঠে। কি হয়েছে মা? খারাপ লাগছে? দুঃস্বপ্ন দেখেছেন? রাজিয়া কিছুক্ষণ আফিয়ার দিকে চুপচাপ তাকিয়ে থাকে, তারপরে ওকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। শাহিনের বউয়ের চোখটা লেগে এসেছিল। হঠাৎ শাশুড়ির কান্নায় সে উঠে পড়ে। আফি বলে, আপনি শুয়ে পড়েন ভাবি, সারাদিন আপনারও ধকল কম যায়নি, তার ওপর ছোট বাচ্চা। বলে ও রান্নাঘরে চলে যায়। শাশুড়ির জন্য অল্প একটু খাবার নিয়ে আবারও ফিরে আসে। খাবারের থালা দেখে রাজিয়া বলে, আমারে জোর কইরো না বউ, আমি কইল খামু না। তবুও রাজিয়াকে দুটো লোক মা খেতেই হল। শাকিলের বউ যখন ভাত মাখিয়ে মুখের সামনে ধরেছিল, তখন ফেরাতে পারিনি রাজিয়া। তবে ওইটুকুই, আর বেশি না। আফি যখন ভাতের প্লেটটা নিয়ে চলে যাচ্ছিল, রাজিয়া বলল, ভালা মাইনষের নাহাল ভাতটি খাইয়া লও, কাইল সকালে হসপিটাল যাওয়া লাগব। সবটি মিলা রোগী হইয়া থাকবার চাও? আমারে এক কথা দুইবার কওয়াইও না। আফি ভাতের থালার দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করে ও ঠিক কখন খেয়েছিল। সকালে 10টার দিকে। পরীক্ষার পর থেকে আর সকালে ওঠা হচ্ছে না। আগে মায়ের হাতে হাতে প্রায় সব কাজ করে দিত আফি, শুধু রান্না ছাড়া। পারত না এমন না, কিন্তু লতা মেয়েকে চুলার পারে যেতে দিত না। আগুনের তাপে মুখের চামড়া পুড়ে কালো হয়ে যাবে তাই। কিন্তু বিয়ের পর কোনো কাজে হাত লাগাতে দেয় না লতা। নিজের সংসারে গিয়ে সারা জীবন কাজ করতে হবে। যে কটা দিন বাবার ঘরে আছে, একটু আরাম করেই থাক না। এখন রাত 1টা বাজে। আশ্চর্য, একটুও খিদে পায়নি। তবুও শাশুড়ির সামনে বসে বাকি 2 লোকমা ভাত খেয়ে নেয় আফি। শাকিল যে দুদিন সিংড়াতে ছিল, বিকেলবেলা আসা সহ ছোট ছোট সব শালাশালিদের নিয়ে ঘুরতে বেরিয়ে যেত। ফিরত সন্ধ্যার সময়। রাতে খাওয়ার সময় আফিকে বলত, বিকেলবেলা বাইরে এটা সেটা খেয়েছি, সন্ধ্যায় ফিরে আবারও নাস্তা করেছি, এখন খেতে ইচ্ছে করছে না, তুমি বরং আমার খাবার ঘরে এনে রেখে দাও, পরে খাব। কিন্তু পরে খাওয়ার সময় ভাত মাখিয়ে আগে তুলে দিত আফির মুখে। হতভম্ব আফি লজ্জায় এতটুকু হয়ে যেত, কিন্তু কিছুই করার নেই, খেতেই হতো লোকটার হাতে। ও বুঝতে পেরেছিল আসলে ওকে সঙ্গে নিয়ে খাবে বলেই আলাদা করে খাওয়া শাকিলের। তৃতীয় দিন খুব সকাল সকাল তৈরি হয় শাকিল। লতা ভোরবেলা উঠে রান্না করে ফেলে। আফি যখন ভাত বেড়ে ঘরে নিয়ে আসে, শাকিল বলে, নাও ইউর টার্ন। আফি বুঝতে পারে না। শাকিল এর দিকে তাকিয়ে থাকলে ও বলে, খাইয়ে দাও। ভাত মাখিয়ে লোকমা শাকিলের মুখে উঠিয়ে দেয় ঠিকই, কিন্তু চোখ তুলে তাকাতে পারে না। শাকিল দুষ্টু হেসে বলে, ম্যাডাম ভাতটা মুখে দিচ্ছেন না নাকে? সেটাও তো দেখবেন। অর্ধেক খাবার খেয়ে বাকিটা রেখে দেয় শাকিল। আফিকে বলে, ভালো মানুষের মতো খাবারটা যেন শেষ করা হয়। শাকিল চলে যাওয়ার পর আফির মনে হয় ও যেন স্বস্তি পেল। 4টা দিন এই লোকটা ওর আশেপাশে ছিল। কি সংকোচ, কি অস্বস্তি যে ওকে ঘিরে ছিল সেটা কেবল ওই জানে। এই যে শাকিল চলে গেছে, আফির ভীষণ হালকা লাগছে। ইস, শান্তিমতো বাবার বাড়িতে বেশ কিছু দিন থাকা যাবে। আফির ব্যক্তিগত ফোন ছিল না। শাকিল খুব ভালো করে বুঝতে পেরেছিল
যতই বিয়ে হোক মায়ের ফোন থেকে আফি ওর সাথে কথা বলবে না। পরীক্ষা শেষ হওয়ার পরপরই আরমানের কাছে টাকা পাঠিয়েছিল আফির জন্য ফোন কিনতে। এরপর থেকে সময়ে অসময়ে আফির সাথে কথা বলাটা সহজ হয় শাকিলের জন্য। তবে আফি সহজ হতে পারেনি। শাকিলের অনেক কথার বিপরীতে ও কেবল জি, না, হ্যাঁ, এই তো, চলছে, আচ্ছা, ঠিক আছে, এগুলোই বলত। ফজরের আজানের আওয়াজ পেয়ে ধ্যান ভাঙ্গে আফির। শাহিনের বউ ভোরবেলা উঠে রান্না সেরে ফেলে। সকাল সকাল আরমান আর আফিকে সাথে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শামীম। রাজিয়া বায়না করলেও বাবা মা কাউকে নিয়ে আসে না সাথে। তাদেরও বয়স হয়েছে, এতটা ধকল শরীরে নেবে না। তাছাড়া সিএমএইচে অধিক দর্শনার্থী এলাও করে না। আইসিইউ এর আশেপাশে তো নয়ই। আগের দিন দুপুরে রান্না করা খাবারগুলো এখনও অবহেলায় পড়ে আছে। আশা সকাল সকাল উঠে অপটু হাতে ঘরের কাজগুলো করে ফেলে। মাকে খাওয়ার জন্য বললে লতা বলে সে রোজা রেখেছে। তাড়াহুড়ো নাকি শয়তানের কাজ? তাহলে কি এত ঝটপট করে মেয়ের বিয়ে দেয়াটা ভুল সিদ্ধান্ত ছিল? না, সেটা কি করে? সৃষ্টিকর্তার পক্ষ থেকে যদি জুড়ি লেখা না হতো তাহলে কখনোই ওদের বিয়েটা হতো না। এখন যদি শাকিলের কিছু হয় তাহলে আফির কি হবে? লতা আর কিছু ভাবতে পারে না। সেজদায় লুটিয়ে পড়ে মালিকের কাছে শাকিলের প্রাণ ভিক্ষা চায়, সাথে আফির সুখটাও। দুপুরের পর ভালো খবর আসে। আরমান ফোন করে জানায় ডাক্তার বলেছে শাকিল মোটামুটি বিপদ কাটিয়ে উঠেছে। পালস রেট আগের থেকে অনেকটাই স্বাভাবিক। রক্ত দেয়া বন্ধ আছে। আরও 24 ঘন্টা অবজারভেশনে রাখার পর আগামীকাল হয়তো ওকে কেবিনে দেয়া হবে। আরমান ঢাকা থেকে সরাসরি নিজের কর্মস্থানে চলে যাবে। খবরটা শোনার পর লতার দেহে যেন প্রাণ ফিরে আসে। দুপুর গড়িয়ে বিকেল হয়। শামীম আফিকে নিয়ে ফিরে যেতে চায়। আফি অদ্ভুত আবদার করে বসে, আমি এখানে থেকে যাই ভাইয়া। ওর যদি জ্ঞান ফিরে আসে, তারপর বাড়ির কাউকে দেখতে না পায়, তাহলে নিশ্চয়ই কষ্ট পাবে। শামীম আফির অবস্থা বুঝতে পারে, কিন্তু ওর কথায় সায় দেয় না। পরের দিন খুব সকাল সকাল চলে আসবে এমনটা বলে আফিকে নিয়ে বেরিয়ে পড়ে। সিংড়া থেকে সিরাজগঞ্জ পৌঁছাতে রীতিমতো রাত 9টা পার হয়ে যায়। এতটা পথ অতিক্রম করে আসার পর সবাই ক্লান্ত ছিল। যে যার মতো খেয়ে না খেয়ে শুয়ে পড়ে। বউ দেখার অজুহাতে আফিকে অহেতুক বসিয়ে রাখে না রাজিয়া। রাত 11:30 বাজে। কিছুক্ষণ আগে বেনারসি পাল্টে একটা সুতি শাড়ি পরে নিয়েছে আফি। চুপচাপ বিছানার এক কোণে পা ঝুলিয়ে বসে আছে। শাকিল ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। আফির দাঁড়িয়ে সালাম দেয়। আসার সময় শাকিল বসেছিল ড্রাইভারের পাশে। আফির সাথে ছিল ওর 2 জা আর শানু। সেদিকে থেকে বলতে গেলে শাকিলের সাথে এখনো ভালোভাবে দেখা বা কথা কোনোটাই হয়নি আফির। শাকিল সালামের জবাব নিল হয়তো, তবে শোনা গেল না। ও এসে আফির সামনাসামনি দাঁড়ায়। আফি চুপচাপ নিচের দিকে বৃষ্টি করে দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্ত আফিকে দেখে আগে পিছে কোনো কথা না বাড়িয়ে হুট করে ওকে জড়িয়ে নেয় শাকিল। হতভম্ব আফি অবাক হওয়ার সময়টুকু পায় না। কয়েক মুহূর্ত কেটে যায় এভাবেই। আফি দম আটকে শক্ত কাঠে পরিণত হয়েছে। হুট করে যেভাবে আগলে নিয়েছিল সেভাবেই আবার ওকে ছেড়ে বেড সাইডের টেবিল থেকে এক গ্লাস পানি ঢেলে বিছানায় বসে খেয়ে নেয়। আফি তখনও জড় পদার্থের ন্যায় দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে ওর অভিব্যক্তি কেমন হওয়া উচিত সেটাও ভুলে গেছে। শাকিল একটা বড় শ্বাস ছেড়ে বলে,
সরি তোমাকে অপ্রস্তুত করার জন্য। একটু থেমে আবারও বলে, আসলে তুমি বুঝবে না। তোমার চাওয়ার কোথাও আমি ছিলাম না। অন্যদিকে তুমি শুধু আমার চাওয়া নয় বরং সাধনায় ছিলে। আর তাই তোমার জায়গা থেকে আমার অবস্থাটা তুমি বুঝবে না। রিয়েলি সরি। শাকিলের কণ্ঠে অভিমান স্পষ্ট। আফি হয়তো এই অভিমানের কারণটা একটুখানি আন্দাজ করতে পারল। ওদের বিয়ের কথাবার্তা ঠিক হওয়ার পর 1 মাসেরও বেশি সময় চলে গেছে। শাকিল কতবার ফোন করেছে ওদের বাড়িতে। ভুল করেও কখনো আফি রিসিভ করেনি। নিজে থেকে ফোন করার তো প্রশ্নই আসে না। সেই রেশ ধরেই যে শাকিল এ কথাগুলো বলছে সেটা বুঝতে অসুবিধা হয় না আফির। ওরই বা কী করার ছিল? শাকিলের প্রতি ওর বিন্দুমাত্র কোনো পজিটিভ অনুভূতি ছিল না, বরং উল্টোটাই ছিল। এক পলক দেখে গিয়েই বিয়ের প্রস্তাব পাঠানো। সরকারি চাকরিজীবী ছেলে পেয়ে পরিবারের এক বাক্যে রাজি হয়ে যাওয়া। যে বিয়েটা হওয়ার কথা ছিল ইন্টার পরীক্ষার পর, সেটা আগেই হয়ে যাওয়া। সব মিলিয়ে শাকিলের প্রতি আফির অভিযোগ ছিল। মাঝে মাঝে ইচ্ছে করত শাকিলের কাছে ফোন করে ওকে একটু ঝেড়ে দিতে। কিন্তু মায়ের ভয় সেটাও করে উঠতে পারেনি। আজকে শাকিলের বলা আমার সাধনায় কথাটা আফির কাছে বেশ নাটকীয় মনে হয়। দেখা হওয়া, বিয়ের প্রস্তাব পাঠানো, আরমানের রাজি হওয়া, আর বিয়ে সবটা বলতে গেলে একসাথে হয়ে গেল। এখানে সাধনা আসলো কোথা থেকে? যত সব। মূর্তির মতো দাঁড়িয়ে থাকা আফির দিকে কিছুক্ষণ চেয়ে থেকে শাকিল বলল, ওখানে দাঁড়িয়ে থাকবে বাকি রাত, না বিছানায় আসবে? আফির গলা শুকিয়ে আসে। একটু আগে যা হলো, তারপর বিছানায় যাওয়া তো দূর। নিজের জায়গা থেকে নড়তেই ভুলে গেছে ও। শাকিল বলল, এদিকে আসো, বসো। আফি শাকিলের দিকে একবার চোখ তুলে তাকিয়ে আবারও দৃষ্টি নত করে নিল। এদিকে আসতে বলেছি, শুনেছ নিশ্চয়ই। আফি ধীর পায়ে এসে শাকিলের কাছ থেকে অনেকটা দূরত্ব নিয়ে বসে। শাকিল কয়েক মুহূর্ত আবারও দেখে নেয়া আফিকে। তোমার কি মনে হয়, কিছুদিন আগে আমি যখন তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তখন সত্যি সিংড়াতে আমার কোনো কাজ ছিল? এবার আফি একটু নড়েচড়ে বসে। আপনি তেমনটাই বলেছিলেন। কাজ ছিল কি ছিল না সেটা আমার জানার কথা নয় নিশ্চয়ই। শাকিল মনে মনে হাসে। এই তো নিজের ফর্মে ফিরছে মেয়েটা। কোনো কাজ ছিল না, শুধুমাত্র তোমাকে দেখার জন্য গিয়েছিলাম। এবার আফির অবাক হওয়ার পালা। বড় বড় চোখে শাকিলের দিকে তাকায়। আমাকে দেখতে? হুম। কোনো সুখে? সুখে না, দুঃখে। তোমরা সবাই ধরে নিয়েছ আমি সিংড়াতে কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম। ওখান থেকে হুট করে তোমাদের বাড়িতে। সেখানে তোমাকে দেখে আমার ভালো লাগে। তারপর আজকের এই পরিণতি। আসল ব্যাপার এটা নয়। তোমাকে ভালো লাগার সূচনা কয়েকদিন আগে হয়নি, বহু আগে হয়েছে। বহু আগে? প্রথম যেদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম, হারিকেনের আলোয় দেখেছিলাম তোমাকে। মনে হয়েছিল কোনো উপন্যাসের কাল্পনিক চরিত্র দেখছিলাম। ভাগ্যিস কারেন্ট ছিল না, না হলে আমার অপলক দৃষ্টি অন্যদের চোখে ধরা পড়ে যেত। এরপর কারেন্ট চলে এলো। তোমার চোখ খিচে বন্ধ করে নেয়া, আশার দিকে রাগী চোখে তাকানো। ভালো লাগার সূচনা সেখান থেকেই। আফির বিস্মিত অভিব্যক্তি ভালোমতোই দৃষ্টিগোচর হয় শাকিলের। ও আরও বলে, তুমি জানো কতবার তোমার বলা একটু দাঁড়ান কথাটা বিভ্রান্ত করেছে আমাকে? হঠাৎ করেই কানে বেজেছে।
আর আমি বেয়াকুফের মতো আশেপাশে তাকিয়ে তোমার অস্তিত্ব খোঁজার চেষ্টা করেছি। পেয়ারা দেখলে তোমার কথা মনে পড়ত। স্বচ্ছ কাচের গ্লাসে পানি খেতে গেলে তোমার কথা মনে পড়ত। কি যে একটা অবস্থার মধ্যে দিয়ে গেছি সেটা শুধু আমি জানি। জিহাদ ছাড়া আর কাউকে তোমার ব্যাপারে বলিনি। আফির বিস্ময়ের পালা যেন কাটে না। শাকিলরা চলে আসার পর কয়েকদিন আশা ওদের নাম নিয়েছিল। তারপর শাকিলের নামধাম, চেহারা, ছবি সবকিছু বেমালুম ভুলে গেছে আফি। আর এই লোক কিনা ওকে নিয়ে কল্পনার ভুবন সাজিয়ে বসে আছে। ভাবা যায়, শাকিল বলেই চলেছে, তোমাদের ওখান থেকে ফিরে আল্লাহর কাছে তোমাকে চেয়ে বসলাম। এতদিন যা ছিল সেটা ভ্রম। কিন্তু দ্বিতীয় দফায় তোমাকে দেখে আসার পর মনে হয়েছে তোমাকে আমার চাই। তোমাকে না পেলে জিনা মুশকিল হে, তাই তো? কথাটা কটাক্ষ করেই বলে আফি। শাকিল হেসে ফেলে। বিদ্রূপ করে বললেও সত্যি কথাটাই বলেছ। সত্যিই জেনা মুশকিল হয়ে যাচ্ছিল। আফি বোকা বনে যায়। এই লোকটার সাথে কবেই বা ওর এমন সম্পর্ক ছিল যে এভাবে আলাপ জুড়িয়ে দিল ও? আফি নিজেকে সামলে নেয়। শাকিল লক্ষ্য করে আফি হাই তুলছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়ির কাঁটা একটা ছুঁই। ও আফিকে বলে, অনেকটা রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। আফি বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। অহেতুক বাথরুমে যায়। হাত মুখ ধোয়, আবার তোয়ালায় মোছে। চেয়ারে বসে হেঁটে জানালার কাছে যায়। শাকিল আফির অবস্থা বুঝতে পেরে বলে, হ্যালো ম্যাডাম। আপনি যতটা ভাবছেন আমি ততটাও হিংস্র নই। ভীষণ ভালো মানুষ। নিঃসন্দেহে এই ভালো মানুষের পাশে শুয়ে পড়তে পারেন। এরপর গলা ঝেড়ে বলে, আফটার অল আজকের পর বাকি জীবন একসাথেই থাকছি আমরা। আফি মনে মনে অনেকটা আশ্বস্ত হয়। শাকিলের কাছে ধরা পড়ে যাওয়ায় খানিকটা লজ্জিত বটে। আজব মানুষ। একসাথে থাকবে সেটা আবার বলার কি হলো? ও দৃষ্টি নিচু করে ঠোঁট কামড়ে হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করে। আফির হাসি দেখে দ্রুত চোখ ফিরিয়ে নেয় শাকিল। যে কোনো মূল্যে আফির সামনে নিজেকে জেন্টলম্যান প্রমাণ করতে আজকে অন্তত নিজের উপর নিয়ন্ত্রণ রাখাটা খুবই জরুরি। ফজরের আজানের আওয়াজে আফির ঘোর কাটে। ও কি স্বপ্ন দেখছিল? না, স্বপ্ন কেন হতে যাবে? এর সব কিছুই তো ঘটেছে ওর সাথে। স্মৃতিগুলো কত জীবন্ত। অথচ স্মৃতির উদ্ভাবক মানুষটা? দুপুরের পরপরই শাকিলকে কেবিনে দেয়া হয়। ছেলেকে চোখ মেলে চাইতে দেখে কথা বলতে শুনে হু হু করে ওঠে রাজিয়া। ডান হাতটা বুকের সাথে জড়িয়ে নেয়, চুমু খায়। বাম হাতের পিঠে এখনো ক্যানোলা লাগানো রয়েছে। শাকিল দুর্বল চোখে হাসি মুখে মা বাবা ভাই সবার দিকে তাকায়। জিহাদ ও এসেছে। শাহিন সন্ধ্যাবেলা আসবে। শাকিলের চোখ আরও একজনকে খুঁজে চলেছে। সে কি আসেনি? কেবিনের সবাইকে উপেক্ষা করে দরজার কোনো দাঁড়িয়ে থাকতে দেখে কাঙ্ক্ষিত সেই মানুষটাকে, যে একবারও ওর দিকে চোখ তুলে তাকায়নি। ওর কাছে আসেনি। শেষ বিকেলে শাহিন গিয়ে পৌঁছায়। ভাইয়ের সাথে দু একটা কথা বলে। সন্ধ্যাবেলা নার্স এসে ড্রেসিং করে, ওষুধ ইনজেকশন দিয়ে যায়। তার সাথে কেবিনটাও খালি করতে বলে। শামীমের রাগ হয়। এসব হসপিটালে ভাবের থেকে ভঙ্গি বেশি। ঘুমের ওষুধের প্রভাবে চোখ টানতে থাকে শাকিল। আফিকে রেখে বাকি সবাই বেরিয়ে পড়ে। জিহাদের শ্বশুর বাড়ি খিলক্ষেত। ও সেখানেই যাবে। শাকিল ঘুমিয়েছিল 7টার দিকে। এখন 10টা বাজে।
আফি এশার নামাজ শেষ করে চুপচাপ শাকিলের ডান পাশটায় গিয়ে বসে ওর ঘুমন্ত মুখশ্রীটার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। বড্ড ক্লান্ত লাগছে দেখতে। আশ্চর্য, আফির ভেতরটা ভেঙ্গেচুরে কান্না আসছে কেন? কই গেল দুদিন তো চোখে পানি আসেনি, তবে আজকে কেন? আফি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। বেশ কিছুক্ষণ কাদার পর ওড়নায় চোখ মুখ মুছে নেয়। মুখটা আরও একটু নিচু করে শাকিলের খানিকটা কাছে গিয়ে বলে, এমনটাই তো চেয়েছিলে তুমি, তাই না? নিজেও কষ্ট পাবে, আমিও জলে পুড়ে খাক হব। সেই কারণেই এত তাড়াহুড়ো করে নিজের জীবনের সাথে আমাকে জড়ালে। তুমি তো বেহুশ হয়েই খালাস। আমি যে পুড়ে মরছি সেটা দেখবে কে? স্বার্থপর কোথাকার। আমি কি ইচ্ছা করে নিজের শরীরে আঘাত পেয়েছি? নাকি পরবর্তীতে এমনটা আর হবে না তার নিশ্চয়তা আছে? জেগে থাকলে এমনটাই বলতে তুমি। আমি কাকে বোঝাবো? আমার অনুভূতিগুলো সব যুক্তির ঊর্ধ্বে চলে গেছে। আফির গলাটা আবারও ধরে আসে। ও ঢোক গিলে কান্না রোধ করে নেয়। আমি শুধু এটুকুই জানি, এই যে আমি সীমাহীন যন্ত্রণায় দগ্ধ হয়েছি, তার জন্য দায়ী তুমি। কথাগুলো বলে আফি খুব সাবধানে আলতোভাবে শাকিলের কপালে ঠোঁট ছোঁয়ায়। ঠিক সেই মুহূর্তেই চোখ মেলে তাকায় শাকিল। আফি হকচকিয়ে যায়। শাকিল বলে, এই তাহলে অভিমানের কারণ? আমি তো ভেবে পাচ্ছিলাম না অভিযোগটা আসলে কোথায়। সবার সামনে সংকোচ, নাকি বেঁচে ফিরেছি সেটা পছন্দ হচ্ছে না? আফি গাল ফুলিয়ে সরে আসতে চায়, কিন্তু ততক্ষণে শাকিলের বুকে থাকা ডান হাতটা আফির পিঠ পেছনে অবস্থান নিয়েছে, তাও খুব জোরালোভাবে। আফি দাঁত চিবিয়ে বলে, ছাড়ুন বলছি। একদম না। না তুমি জোর করবে, আর না আমাকে জবরদস্তি করতে বাধ্য করবে। সেলাইটা কিন্তু এখনো কাঁচা। নাড়াচড়া করতে কষ্ট হচ্ছে। আফির রাগ পড়ল না। ঢং করে ধরে রাখা হয়েছে কেন? শাকিলের চেহারায় একটা হাসির ঝিলিক দেখা গেল। আপনি এসেছেন ম্যাডাম, আমি ধরতে যাইনি বলেই চোখ টিপে দিল। এরকম সিরিয়াস মুহূর্তে শাকিলের কর্মকাণ্ডে হেসে ফেলল আফি। আফি যখন কাঁদছিল, ওর কান্নার বেগে পুরো বিছানাটা দুলে উঠছিল। সেই সময়ে শাকিলের মস্তিষ্ক সজাগ হয়, কিন্তু চোখ মেলে তাকায় না। চুপচাপ পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে। ওর মনে হচ্ছিল আফি হয়তো স্বামীর বুকের ক্ষতস্থানটায় একটুখানি হাত বোলাবে। অবশ্য এর থেকে বেশি কিছু আফির কাছে আশা ও করা যায় না। কিন্তু আফি যে শাকিলের কপালে ঠোঁট ছোঁয়াবে সেটা দুঃস্বপ্নেও ভাবেনি ও। শাকিল বাপাশে আরও একটু চেপে গিয়ে জায়গা করে দিল আফিকে। একটুখানি জায়গার মধ্যে গুটিসুটি হয়ে শাকিলের বাহুতে মাথা রাখল আফি। ওর একটুও অস্বস্তি হচ্ছে না, সংকোচ হচ্ছে না, বরং ভেতরটায় এক অপার শান্তি অনুভূত হচ্ছে। শাকিল বলল, আমার এই আঘাতটা আরও আগেই পাওয়া উচিত ছিল। আফি বড় বড় চোখে শাকিলের দিকে তাকালো, অন্তত তোমাকে এভাবে পাওয়ার জন্য হলেও। আফি অবাক হয়ে ভাবে, এরকম একটা পরিস্থিতিতেও এই লোকটা ওকে লজ্জায় ফেলতে ছাড়ল না। রাত 12টায় শাকিলের অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার আছে। আফি জোর করে ওকে একটুখানি খাবার আর ফল খাইয়ে ওষুধ খাওয়ায়, সাথে নিজেও খেয়ে নেয়। শাকিলের শরীর উপযোগী খাবার হসপিটাল থেকে দেয়া হয়েছে। শাহিন আসার সময় বেশ কিছু ফল আর শুকনো খাবার এনেছিল সাথে। চুপচাপ শুয়ে আছে শাকিল। ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আফি। শাকিল বলে, প্রথম যখন কুড়ালের আঘাতটা লাগে তখন কিছুই মনে হয়নি। মাথায় খুন চেপেছিল। যদি লাইফটা স্যাক্রিফাই করতে হয় সেটাই সই।
কিন্তু চোখের সামনে দিয়ে ওরা পালিয়ে যাবে আর আমরা মিশন ফেল তকমা নিয়ে ফিরে যাব, এটা যেন না হয়। খুব দ্রুতই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে আমার পুরো পৃথিবীটা দুলে ওঠে। নিজের দিকে তাকিয়ে দেখি পুরো ইউনিফর্মটা রক্তে চুপসে গেছে। পড়ে যাওয়ার আগ মুহূর্তে কেউ একজন আমাকে ধরেছিল। এটুকু বলেই একটা বড় শ্বাস নেয় শাকিল। আবারও বলে, সন্ধ্যার আকাশটা আমার কাছে ঘুটঘুটে অন্ধকার বলে মনে হয়। খুব কষ্ট করে চোখ মেলে তাকিয়েছিলাম। হঠাৎ করে মনে হলো তুমি আমার সামনে, সেই যে হারিকেন নিয়ে দাঁড়িয়েছিলে, ঠিক সেভাবে। তোমার মুখটা আবছা দেখা যাচ্ছিল। তারপর আস্তে আস্তে সবটা মিলিয়ে গেল। আফির চোখ বেয়ে আবারও 2 ফোঁটা উষ্ণ পানি গড়িয়ে পড়ে। শাকিল ব্যস্ত হয়ে বলে, কাঁদছ কেন? আরে এই পাগলি, কাঁদছ কেন? ঠিক আছে তো আমি, নাকি? আছি। দ্রুত চোখ গাল মুছে নেয়। আরও 4 দিন পর হসপিটাল থেকে ছাড়া হয় শাকিলকে। শাহিন ভাইকে নিজের বাসায় নিয়ে যেতে চাইলেও শামীম বা শওকত তাতে রাজি হয়নি। হসপিটাল থেকে সরাসরি বাড়িতে নিয়ে আসা হয় শাকিলকে। বাড়িতে 1 সপ্তাহ বিশ্রামে থাকার পর চাকরিতে জয়েন করে শাকিল। এই 1 সপ্তাহে শাকিলের পূর্ণ খেয়াল রেখেছে আফি। সময় করে ওষুধ খাওয়ানো, গোসলের জন্য গরম পানি দেয়া, সময় করে খাবার দেয়া, ওর জন্য আলাদা রান্না করা, সবকিছু। শরীরে 3 ব্যাগ নতুন রক্ত দেওয়া হয়েছিল শাকিলের। তাছাড়াও অনেক কড়া ডোজের ওষুধ চলার কারণে মাঝে মধ্যে অস্থিরতা অনুভব করত ও। আফি চুপচাপ নরম কাপড় ভিজিয়ে শাকিলের শরীর মুছে দিত। শিওরে বসে আলতো হাতে চুলগুলো টেনে দিত, যেন শাকিল আরামে ঘুমাতে পারে। খেতে না চাইলে অভিভাবকের মতো চোখ রাঙিয়ে জোর করে মুখে গুজে দিত। শামীমদের যত আত্মীয়স্বজন ছিল সবাই এসে শাকিলকে দেখে গেছে। তার সাথে নতুন বউকেও। আরমান মেয়ে জামাইকে দেখতে লতা আর আশাকে নিয়ে এসেছিল। একদিন থেকে চলে গেছে। বিয়েটা খুব ছোট আয়োজনে হয়েছিল বলে অনেকেই আফিকে দেখেনি। শাকিলকে দেখতে আসা মহিলারা গিয়ে রাজিয়াকে বলত, তোমার কি কপাল গো বুবু, 3 বউ পাইছ এক্কেরে, মাশাল্লাহ। অমুকের পোলার বৌডো কি নারদী, ঝগর উঠে। তমুকের বৌডো হসুর বাড়িতে আই না। রাজিয়া গর্বের সাথে বলত, বউরা কি আর বি বালো হইব, আগে বিলা হসুরি বালো হওয়া নাগব। আমি যদি হারাদিন বউ গো পিছে লাগি, তাইলে আর কয়দিন বালো থাকব। গ্যাদাডোর অসুখ, বউয়েক বিলা কইছি, তোমার কাম করা নাগব না। শাকিলের দেখভাল করবা, কি কয়ে হুনবা। কাম আছে, বড় বউ আছে, আমি আছি। বউ ঠিকই শাকিলের যত্ন করতাছে, আবার যেটুক পারে ঘরের কাম ও করতাছে। এখন যদি আমি হারাদিন হুইয়া বইয়া থাহি, ইতিউতি ঘুরি, আর বউয়েক বিলা কই, রান্দবারো, বড় বউয়ের লগে ব্যাকতা কর, শাওয়ালের নগে ভিড়বার না দেই, তাইলে এই বৌডোর মন উঠব আমার উপরে। 7 দিন পর শাকিল যেদিন চলে যায়, সেদিন সকাল থেকেই আফি ওর কাছ থেকে দূরে দূরে থাকে। শাকিল তৈরি হয়ে বের হওয়ার পর রাজিয়া ছেলেকে জড়িয়ে সে কি কান্না, সাথে শানুও। তবে আফি কাঁদেনি। শাকিল এর সাথে সাথে রাজিয়া, শানু, শামীম এরাও অনেকটা দূর এগিয়ে যায়। বড় ভাবি সদর দরজা টপকে খানিকটা এগিয়েছিল। আফি চুপচাপ সদর দরজাতে দাঁড়িয়েছিল। ও নতুন বউ সদর দরজার টপকন মোটেও ভালো দেখা যায় না। শাকিল একবারও পেছনে ফিরে তাকায়নি। আফির মনে হচ্ছিল ওর হৃৎপিণ্ডর একাংশ বুঝি কেউ ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। শাকিল চোখের আড়ালে চলে যাওয়ার পর
আফি ঘরে এসে দরজা লাগায়। অনেকটা সময় ওকে আর কেউ ডাকেনি। শাকিল যতবার ছুটি কাটিয়ে যায় ততবারই রাজিয়া চোখের পানি ফেলে। মায়ের জন্য খারাপ লাগছে ঠিকই, কিন্তু আফির জন্য খারাপ লাগাটা সম্পূর্ণ অন্যরকম ছিল। বিয়ের 4 মাস পর প্রথমবার দুজনে একসাথে এতগুলো দিন থাকা। সকাল থেকে মেয়েটা দূরে দূরে রয়েছে। যাওয়ার সময় শাকিলের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ও জানত যদি একবার পেছনে ফিরে তাকায় তাহলে আফি ঠিক কেঁদে ফেলবে। ওর চোখের পানি দেখতে চায়নি শাকিল, আর তাই শতবার ইচ্ছে জাগা সত্ত্বেও পিছন ফিরে তাকায়নি। শাকিল চলে যাওয়ার আরও কিছুদিন পর আরমান এসে মেয়েকে নিয়ে যায়। ডিসেম্বর মাস পড়ে গেছে। আফি সিংড়া এসেছে বেশ কিছুদিন হল। শাকিল একদিন ফোন করে বলল, বাবার বাড়িতে থাকার আক্ষেপ শেষ হয়েছে। আফি প্রথমে বোঝার চেষ্টা করল শাকিল ঠিক কোনো দৃষ্টিকোণ থেকে কথাটা বলছে। সিরিয়াস মনে হচ্ছে না, বরং একটু মজা করে বলল বলেই মনে হচ্ছে। আফি বলল, এই আক্ষেপ কোনো দিনও শেষ হবার নয়। ও আচ্ছা, ফ্যামিলি পারমিশন হয়েছে, বাসাও দেখে ফেলেছি অলরেডি। এখন মনে হচ্ছে আমাকে দ্বিতীয় কোনো রাস্তা অবলম্বন করতে হবে। তুমি বরং ওখানেই থাকো, আমি দেখি নতুন বাসায় কাকে নিয়ে ওঠা যায়। শাকিলের কথাগুলো বুঝে উঠতে আফির একটু সময় লাগে। মজা করছো? মজা করতে যাব কেন? এত কিছু কবে হলো? কিছুই বললে না। হয়েছে ম্যাডাম, হয়েছে। যে জ্বালা ধরিয়ে দিয়েছ তারপর আর একা থাকা যাচ্ছে না। শাকিলের কণ্ঠে কৌতুক। ধুর, সব গোছগাছ করে রেখো, 2-1 দিনের মধ্যে ভাইয়া অথবা আব্বা এসে তোমাকে নিয়ে যাবে। সিরাজগঞ্জ কয়েকদিন থাকো, এরপর আমি সুযোগ বুঝে গিয়ে সঙ্গে নিয়ে চলে আসব। মেয়ে জামাই এর সাথে বাসায় যাবে। টুকটাক কিছু জিনিসপত্র কিনে না দিল মোটেই ভালো দেখাচ্ছে না। অন্তত দুজন মানুষ রান্না করে খেতে পারে এটুকু বাসনপত্র মায়ের কিনে দেয়া জরুরি। লতা বাজারে গিয়ে টুকটাক করে অনেক কিছুই কিনে ফেলে। হঠাৎই ওর চোখ আটকায় দোকানে ঝুলিয়ে রাখা বাসন্তী আর নীলের মিশ্রণে শাহী প্রিন্টের একটা শাড়ির দিকে। শাড়িটা দেখেই মনে হল আফি যদি এটা পরে ওকে একদম রূপকথার রাজকন্যার মতো লাগবে দেখতে। শাড়ি কেনার মতো পরিকল্পনা বা বাজেট কোনোটাই ছিল না। তবুও শাড়ির দোকানে গেল লতা। অনেক দরকষাকষি করে 2000 টাকা দাম চাওয়া শাড়িটা 1300 টাকায় কিনে নিল। ইচ্ছে ছিল মেয়েকে একটা ফ্রাই প্যান কিনে দেয়ার, সেটা আর হল না। থাক, না হয় পরে দেবে। শাড়িটা খুলে দেখে আরো সন্তুষ্ট হয় লতা। বাসন্তী রঙা শাড়িটার ভিতরে নীল খয়েরির মিশ্রণে ফুলের ছাপ। আফি পরলে একদম ফুলকুমারীর মতোই মনে হবে। সাথে একখানা ব্লাউজ পিসও আছে। শাকিল ফোন করার আরো 56 দিন পর এসে শওকত ছেলের বউকে নিয়ে যায়। শ্বশুরবাড়িতে এখন খারাপ লাগে না আফির, বরং বড় জায়ের সাথে সাথে কাজ করা, শাশুড়ির হাতে এটা ওটা এগিয়ে দেয়া, শামীমের ছেলেমেয়েদের সাথে সময় কাটানো, সন্ধ্যার পর ওদেরকে পড়তে বসানো, সব মিলিয়ে ভালোই লাগে। শামীম মাঝে মাঝেই সন্ধেবেলা ওর দোকানের কর্মচারী ছেলেটাকে দিয়ে গরম গরম পুরি, সিঙ্গারা এসব কিনে পাঠিয়ে দেয়। সবাই মিলে একসাথে সেটা খাওয়ারও একটা আনন্দ আছে। শামীমের ছেলেটা 5-এ উঠবে, আর মেয়েকে এবার স্কুলে ভর্তি করা হবে। দুজনেই আফির বেশ ভক্ত। মেয়েটা প্রায় রাতেই ওর সাথেই ঘুমায়। শাকিল ফোন করে বলে, প্র্যাকটিস করো, বুঝলে?
ফিউচারে আর কষ্ট হবে না। আফি মুখ লুকানোর জায়গা খুঁজে পায় না। সকাল থেকেই টুকটুক করে আফির সব জিনিসপত্র গোছগাছ করছে রাজিয়া। আজ রাতে নাইট পাশে শাকিল আসবে। লতার দেয়া জিনিসপত্রগুলোর সাথে রাজিয়া নিজের থেকে আরও কিছু বালিশ কাঁথা, সংসারের প্রয়োজনীয় জিনিস একসাথে করে গুছিয়ে নেয়। আফি ছোট মানুষ, সংসারের কি বোঝে? রাজিয়া আর শওকত যাবে ওদের সাথে। ছেলের সংসারটা একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে দু একদিন পরই চলে আসবে। রাত 11টা বাজে। বাড়ির সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আফি শাকিলের খাবারটা ঘরে এনে রেখেছে। কিছুক্ষণ আগে ওর সাথে কথা হয়েছে। আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে শাকিল। মায়ের দেয়া বাসন্তী রঙের শাড়িটা গায়ে জড়ায় আফি। হালকা একটু সেজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে মন্দ লাগছে না। শাকিল পৌঁছে ফোন করে আফির কাছে। গ্রিলের দরজায় নক করলে অন্য কেউ উঠে পড়ার সম্ভাবনা আছে। আফি দরজা খুলে সালাম দিয়ে দ্রুতই ঘরে ফিরে আসে। বলা যায় না যদি অন্য কেউ উঠে পড়ে। শাড়ি পরা অবস্থায় খুব লজ্জায় পড়ে যেতে হবে। শাকিল বারান্দার দরজায় তালা লাগিয়ে ঘরে আসে। আফি দরজার ভেতর দিকে দাঁড়িয়েছিল। শাকিল দরজায় দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আফিকে দেখে নেয়। আফি চোখ সরায়। কি আশ্চর্য, এত অস্বস্তি হচ্ছে কেন ওর? শাকিল হঠাৎ বুকের বাপাশে হাত চেপে আহ করে ওঠে। চমকে উঠে আফি। এই কি হয়েছে তোমার? বলে শাকিলকে ধরে ঘরে এনে বিছানায় বসায়। আতঙ্কিত স্বরে বলে, কষ্ট হচ্ছে? শাকিল চেহারা বিকৃত করে উপর নিচ মাথা দোলায়। আফির গলা শুকিয়ে আসে। তুমি একটু বসো, আমি ভাইয়াকে ডেকে আনছি। আফি চলে যেতে চাইলে ঝট করে দাঁড়িয়ে ওর হাত ধরে ফেলে শাকিল। ভাইয়াকে ডাকতে হবে না, আপনি পেছনে ফিরে বলে। কেন? ঠিক আছো তুমি? ওর চেহারার আতঙ্ক তখনও কাটেনি। শাকিল দুহাতে আফির কোমর জড়িয়ে নেয়। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা আফির চোখের দিকে তাকিয়ে বলে, রাত বিরেতের ব্যাপার, তার ওপরে শুনশান নীরবতা। এরকম একটা জলজ্যান্ত পরী সামনে দাঁড়ালে হার্ট অ্যাটাক করাটা কি স্বাভাবিক নয়? শাকিলের দুষ্টুমিটা বুঝতে এক মুহূর্ত সময় লাগে আফির। দুহাতে এলোপাথারিভাবে শাকিলের বুকে কয়েকটা কিল চড় দেয়। বেত্তমিজ লোক, অসভ্য লোক, কতটা ভয় পেয়ে গেছিলাম। শাকিল চোখ মুখ কুঁচকে বলে, এবার কিন্তু সত্যিই ব্যথা পেয়েছি। আফির হুঁশ হয়। ও বেখেয়ালে শাকিলের আঘাত পাওয়া জায়গার উপরে কিল মেরে বসে আছে। হকচকিয়ে বলে, এই সরি, বুঝতে পারিনি আমি। একদম বুঝতে পারিনি, বিশ্বাস করো। বলে দ্রুত হাতে শাকিলের শার্টের বোতামগুলো খুলে ফেলে। পাতলা গেঞ্জিটার উপরে এলোপাথারি কয়েকটা চুমু দেয়। শাকিল চোখ মুখ কুঁচকে দাঁড়িয়েই আছে। আফির বুকটা ধরফর করে ওঠে। অনেক ব্যথা পেয়েছ? কথা বলছো না কেন? শাকিল চেহারা স্বাভাবিক করে আফির দিকে তাকায়। ওর বোকা বোকা চেহারাটা দেখতে দারুণ লাগছিল। আবারও শক্ত করে জড়িয়ে নেয় আফিকে। আফি একদৃষ্টিতে শাকিলের দিকে তাকিয়ে আছে। এবার ও কি দুষ্টুমি ছিল? একদমই না। আফি সত্যিই আঘাত করেছিল ওর বুকে। ব্যথা পাওয়াটা খুব স্বাভাবিক। তাহলে এমন আচরণ করছে কেন? শাকিল কিছুক্ষণ আফির দিকে তাকিয়ে নেশাগ্রস্তের মতো ডেকে ওঠে, আফিয়া। আফি চোখ নামিয়ে নেয়। এরকম কিছু মৃদু আঘাতের বিনিময়ে যদি আজকের মতো করেই সরি বলো সব সময়।
তাহলে জেনে রাখো, প্রতিনিয়ত তোমার হাতে অগণিত চর, কিল খেতে রাজি আছি আমি। শাকিলের কথার ইঙ্গিত বুঝতে পেরে একদম মিয়ে যায় আফি। টু শব্দটিও করে না। চুপচাপ শাকিলের প্রশস্ত বুকে নিজের রক্তিম চেহারাটা আড়াল করে নেয়। আফির কানের কাছে মুখ নামিয়ে শাকিল বলে, ম্যাডাম দরজা কি খোলাই থাকবে? আফি হেসে ফেলে। চেহারাটা দেখা না গেলে ওর শরীরের ঝাঁকুনি সেটাই বলে দিচ্ছে। এই লোকটা সব অবস্থাতে ওকে অস্বস্তিতে ফেলে মজা নেয়। সমাপ্ত।